আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলার জন্য আসছি। বেশি সময় নিব না, ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে লাইভটা শেষ করব। ওকে, মানে ভাবলাম কথাগুলো আসলে বলা দরকার। কে কে আসো একটু দেখি। আচ্ছা, ফায়েজ আসো দেখছি, তারপর জুনায়েদ সিদ্দিকী, ফারহানিলা। আচ্ছা, জুনায়েদ ভাই জিজ্ঞেস করছো সিয়াম ভাইয়া কই। হ্যাঁ, সিয়াম ভাইয়া আছে, সিয়াম ভাইয়া একটু বাইরে আছে আপাতত, ঠিক আছে, স্টুডিওর মধ্যে নাই, একটু বাইরে আছে। আমি আশা করতেছি লাইভ চলা অবস্থায় হয়তো বা সিয়াম ভাই স্টুডিওতে এসে পৌঁছে যাবে, না বুঝছো। আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমার কি অবস্থা ফারানিলা? আচ্ছা, আমি মেইন কথায় কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। তার আগে তোমাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে একটু করতে পারো, বুঝছো। যে কোনো কোশ্চিন থাকলে করতে পারো, কোনো সমস্যা নেই। আজকে মূলত অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা বেশি হবে। তারপরে যদি 25 ব্যাচ বা 26 ব্যাচ এরকম কোনো কোশ্চিন থাকে এদের, তাহলে ইনশাল্লাহ ভাইয়া উত্তর দিব। হ্যাঁ, ওকে। আর যারা যা দেখতেছো তাড়াতাড়ি একটু শেয়ার করে দিও, তাহলে তোমাদের ফ্রেন্ডের কাছে পৌঁছাবে। সো আশা করি তারা উপকৃত হবে। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছো? তোমরা কি জানো এটা মানে কি? দেখি কমেন্ট করো তো, কে কে জানে দেখি। মাশরাফি রহিম ভাই, ভাই আছেন নাকি? ভাইয়া দেখতেছে, আমি দেখতে পাচ্ছি। না ভাইয়া, ভুলি নাই ভাইয়া, মাশরাফি ভাইকে কেমনে ভোলা যায়, হ্যাঁ। হুম। আচ্ছা, ফায়েজ ভাই জিজ্ঞেস করছো 198টা থিওরি বা সূত্র মনে থাকে না, ডিরেক্ট মুখস্থ করব। আচ্ছা, না ওইটা আসলে মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ। মানে ওই ফর্মুলাগুলো আসলে ও কীভাবে আনছে, মানে ওরা এখানে শর্টকাট দেখানোর চেষ্টা করছে। আসলে মেন জিনিসটা এত মুখস্থ করে আসলে তো সম্ভব না, তাই না? তো আমরা বেশি মুখস্থ করতে যাবো না, আমাদের ওই 198টা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। তুমি বেসিক কনসেপ্টটা বোঝার ট্রাই করো। উপকেন্দ্র কোথায় আছে, শীর্ষ কোথায় আছে, উৎকেন্দ্রিকতা কি, মানে উপকেন্দ্রিক লম্ব কি, মানে এইগুলো যদি তুমি যদি বেসিকটা বুঝতে পারো, বেসিকটা একটু এদিক ওদিক করলেই দেখবা যে ওইখানে যে ওরা শর্টকাটটা আসলে বের করে লিখে রাখছে, ওই শর্টকাটটা চলে আসবে আর কি, বুঝছো। আমাদের অত ফর্মুলা মুখস্থ করা লাগে না। তুমি তোমার টেক্সট বুক খুলে দেখবা, তোমার কাছে যে বইটা আছে, হ্যাঁ, মেইন বইটা, একদম মেইন বইটা খুলবা। মেইন বইটা দেখবা যে তোমার জাস্ট একটা ছক দেওয়া আছে, যেটা তুমি একাডেমিকে পড়ে আসছো, জাস্ট ওইটা পড়লেই ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, বুঝছো। মানে আমাদের অত প্যারা নেওয়া লাগবে না। আচ্ছা, রাকিবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, মাসাই ভাই বলছে আমি 25-26 ব্যাচের পক্ষে। হ্যাঁ, 25 ও 26 ব্যাচের ভাইয়াদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে তারাও জিজ্ঞেস করতে পারো, যেহেতু আজকে মূলত অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা বেশি বলবো। হ্যাঁ, অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা একটু বেশি বলবো, কারণ আমার মনে হলো যে আসলে এগুলো একটু কথা বলা দরকার। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো শুরু করি। বিষয়টা হচ্ছে দেখো, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জগন্নাথ ইউনিভার্সিটি এই বছর আলাদাভাবে পরীক্ষা নেবে, তারা গুচ্ছ অধিভুক্ত থেকে আসলে বের হয়ে গেছে। তো জগন্নাথ ইউনিভার্সিটি এবার এমসিকিউ প্লাস রিটেন এই টাইপের একটা এক্সাম নিবে, এরকম তারা জানাই দিছে। ঠিক একই রকম তোমার হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে, তারাও হচ্ছে জানাই দিছে কি যে তারা এই বছর কি করবে, আলাদাভাবে পরীক্ষা নেবে। তো গতকালও আমরা ঠিক এরকম খবর পেলাম যে কুয়েট, ঠিক আছে, কুয়েটও ঠিক একই রাস্তায় হাঁটতেছে, যে তোমার যে ইঞ্জিনিয়ারিং উৎস আছে সেখান থেকে কুয়েট বের হয়ে যাচ্ছে এবং কুয়েট আলাদাভাবে পরীক্ষা নিবে। এখন এইখান থেকে আসলে কিছু জিনিস আমাদেরকে মানে একটু বোঝার চেষ্টা করতে হবে। যে দেখো, একে একে যে জিনিসটা হচ্ছে 2020 সালের দিকে যখন গুচ্ছ সিস্টেমটা প্রথম চালু হয়, তো গুচ্ছ সিস্টেমটা চালু হয়েছিল এই কারণে যে এই যে স্টুডেন্টদের যে একটা ভোগান্তি থাকে, ভোগান্তিটা দূর করার জন্য, এইটা হচ্ছে মেইন রিজন ছিল। তো এখন এই 24 সালে এসে যে জিনিসটা হয়েছে, এখন হচ্ছে এরা সবাই আবার বের হয়ে যেতে শুরু করছে। এখন যাওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে, তো রিজন সম্পর্কে আমি বলতেছি। তো রিজন একটা কি হইতে পারে, দেখো, একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কিছু বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তাদের নিজস্ব একটা স্বকীয়তা থাকে, তাদের একটা যে আধিপত্য কেন্দ্রিক যে বিষয়গুলো থাকে সেইগুলো থাকে।
তো এখন যে জিনিসটা হয়েছে যে গুচ্ছ যাওয়ার কারণে, ধরো আমি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইগুলোর কথা যদি বলি, গুচ্ছ হওয়ার কারণে কি হয়েছে যে অনেক বিশ্ববিদ্যালয়, যে ধরো যারা অনেক ডিমান্ডফুল, ঠিক আছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় থাকে না অনেক হাই রেঞ্জের আর কি, এরকম আর কি, যেমন ধরো সাস্ট, আমি যদি সাস্টের এক্সাম্পল হিসেবে ধরি, তো সাস্টের যে বিষয়টা কি হয়েছে, গুচ্ছে যুক্ত হওয়ার কারণে সাস্টটার নিজস্ব যে স্বকীয়তাটা ছিল সেটা হারাই ফেলছে, ঠিক আছে। তুমি যদি তোমার কাছে কোশ্চিন ব্যাংক থাকে, সাস্টের কোশ্চিন তুমি দেখবে যে সাস্টের কোশ্চিন অলওয়েজ ডিফারেন্ট হয়, ইঞ্জিনিয়ারিং বেসড হয়। তো এই কারণে আর কি যে জিনিসটা হয়েছে যে স্বকীয়তা হারাই গেছে, এই স্বকীয়তা আবার ফিরায় যাতে আনা যায়, সেই কারণে দেখো যে গুচ্ছ আবার মানে গুচ্ছ থেকে কি করতেছে, ইউনিভার্সিটিগুলো বের হয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করতেছে। তো এখন দেখো এখানে আমি একটা জিনিস লিখে রাখছি, হ্যাঁ এখানে একটা জিনিস লিখে রাখছি, তো জিনিসটা হচ্ছে কি, ফিটাল চেস। ওকে, ফিটাল চেস। তো এই ফিটাল চেসটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, দেখো তুমি হচ্ছে বৃথা ছুটবা। ওকে, কেন বৃথা ছুটবা আমি বলতেছি ভাই, দেখো যে গুচ্ছ ভেঙে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভেঙে যাচ্ছে, আবার এটাও শোনা যাচ্ছে যে এগ্রি গুচ্ছ যেটা আছে এটা হয়তো বা ভাঙবে, আই এম নট শিওর, বাট শোনা যাচ্ছে, এরকম শোনা যাচ্ছে। তো এখন যে জিনিসটা হবে, সব পদ্ধতি আবার 2019 সালের দিকে, 19 সাল পর্যন্ত যে সব একক একক ইউনিভার্সিটি যে এক্সামগুলো নিছিল, সেই ঘটনা আবার 2024 সাল থেকে ফিরে আসতেছে। তো এখন যেটা হবে, সবাই খালি ছুটবে, বুঝতে পারছো, সবাই খালি ছুটবে, কোথায় ছুটবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে খালি ছুটবে। দেখো অলরেডি ডেট দিয়ে দিছে, আর ডেটগুলো তোমরা খেয়াল করে দেখছো যে একটা পরপর, আজকে একটা, কালকে একটা, তারপরে একটা, হয়তো মাঝে কিছু গ্যাপ থাকে, বাট সব ইউনিভার্সিটি যখন আলাদাভাবে দিবে, এরপরে যদি আরও কিছু ইউনিভার্সিটি বের হয়ে যায়, তারা যদি গুচ্ছ থেকে বের হয়ে যায়, তখন তারা আলাদা ডেট দিবে। তো এইখানে যে জিনিসটা হবে, স্টুডেন্ট সবাই কী করবে, খালি ছুটবে, আজকে ইউনিভার্সিটি থেকে এক্সাম দিবে, কালকে ওইখানে দিবে, তারপরে ওইখানে দিবে, তারপরে ওইখানে দিবে, এরকম করে ঘুরতে ঘুরতে যে জিনিসটা হবে, সবাই তোমরা কি হবা, তোমরা আসলে এখান থেকে একটু ডিমোটিভেট হবা, ঠিক আছে। ডিমোটিভেট হওয়ার আসলে বিষয় আছে। দেখো এখানে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির কথা যদি বলি, জগন্নাথ ইউনিভার্সিটি 2019-এ রিটেন এক্সাম নিছিল, একদম ওদের টোটাল রিটেন ছিল, তারপরে 20 সাল থেকে তারা আবার গুচ্ছে গেছে। তো গুচ্ছে কি হইতো, এমসিকিউ প্যাটার্নে কোশ্চিন হইতো। আচ্ছা, জগন্নাথে এর আগে এমসিকিউ ছিল, এরপরে যদি সাস্টে আসি, দেখো সাস্টে এমসিকিউ বেসডই ছিল, ওরা বেশিরভাগ টাইম এমসিকিউ বেসডই ছিল, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বেস ছিল। এখন ঘটনা হলো যেটা, এইবার বিশ্ববিদ্যালয়গুলো আলাদা হওয়ার কারণে তোমার প্রিপারেশন নিতে হবে আলাদাভাবে। তোমার যদি টার্গেট থাকে, দেখো জগন্নাথ ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, জগন্নাথ ইউনিভার্সিটি, তোমার যদি স্বপ্ন থাকে যে ভাই আমি ঢাকার মধ্যে থাকবো, তোমার ডিমান্ড থাকে যদি ঢাকার মধ্যে থাকার, তাহলে তোমার কাছে জগন্নাথ ইউনিভার্সিটির একটা আলাদা ভ্যালু থাকে, ঠিক আছে। সবাই টার্গেট করে যে ফার্স্টে ঢাকা ভার্সিটি, তারপরে মানে যারা এমনি ইউনিভার্সিটির কথা বলছি, ইঞ্জিনিয়ারিং না, এমনি ইউনিভার্সিটির কথা বলছি, তারপরে তাদের ধরো জগন্নাথ থাকে, ওইদিকে জাহাঙ্গীরনগর থাকে, বিউপিএমএসটি থাকে, এরকম থাকে। তো এইটা হচ্ছে মানে এই দিক থেকে যদি বলি, তাহলে দেখো এখন তোমাকে কি করতে হবে, সরি, এখন তোমাকে কি করতে হবে, আলাদাভাবে জগন্নাথের জন্য প্রিপারেশন নিতে হবে। কেন? কারণ এরাও যেটা করবে, এরাও এমসিকিউ প্লাস রিটেন এই টাইপের কোশ্চিন করবে। ওকে, তারপরে সাস্টে আসো, সাস্ট অলওয়েজ ইঞ্জিনিয়ারিং টাইপ এমসিকিউ করে, মানে যারা ধরো কুয়েটের প্রিপারেশন নিচ্ছে বা বুয়েটের প্রিপারেশন নিচ্ছে, রুয়েট কুয়েটের প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু সাস্টে ভালোভাবে এক্সাম দিতে পারবে, কারণ কি এখানকার কোশ্চিন টোটাল ইঞ্জিনিয়ারিং বেসড। মানে একটা সময় এরকম ছিল যে সাস্টে ধরো মানে এরকম শোনা গেছে আসলে যে সাস্টের নেগেটিভ মার্ক পেয়েও সাস্টে ভর্তি হয়ে গেছে। তো কেন এই বিষয়টা হয়তো, আসলে সাস্টের কোশ্চিন এত কঠিন করে যে আসলে ওই কোশ্চিনে মানে অ্যান্সার করাই খুব টাফ হয়ে যায়, বিষয়টা এরকম। মানে অনেক অল্প নাম্বার নিয়েও সাস্টে অনেক হাই রেঞ্জের সাবজেক্টে পড়াশোনা করতেছে। আর আরও একটা ডিমান্ড আছে সাস্টে, যে ধরো বুয়েটের নিচের দিকের সাবজেক্ট পাইছে, তারা কিন্তু পরে সাস্টটাকে চুজ করছে, এরকম অনেক ঘটনা আছে। তো এখন যেটা হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তোমাকে কি করতে হবে, আলাদা আলাদা প্রিপারেশন নিতে হবে, আলাদা আলাদা দিন এক্সাম দিতে হবে, আলাদা আলাদা জায়গায় ছুটতে হবে, আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তার মানে তোমার কি কি হবে, এখন বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি, তোমার হচ্ছে সময় লাগবে যাওয়া আসা এক্সামের জন্য, তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের জন্য আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করা লাগতেছে। সো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তোমার শুধু ফর্ম ফিল আপে চলে যাবে। সো যাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস একটু একটু কম আর কি, মানে আমি যদি বলি আর কি, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক অসুবিধার একটা। দেখবা যে এই বছর অনেক স্টুডেন্ট অনেকগুলো ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবে না, শুধুমাত্র এরকম কয়েকটা রিজনের কারণে। ফার্স্ট অফ অল, তাদের এতগুলো ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করার জন্য
টাকা পয়সা থাকবে না। সেকেন্ড, এইখানে যে যাতায়াত খরচ আছে, তুমি যাবা সেখানে থাকবা, সেখানকার একটা আলাদা খরচ তোমাকে বহন করতে হবে, ঠিক আছে? তো এইটা একটা মানে অনেক বড় একটা পয়েন্ট। ওকে, তো এখন যে জিনিসটা হবে তাহলে দেখো, কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তোমার এক্সাম স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা সব কিছু চেঞ্জ হচ্ছে। এখন তোমার ক্ষেত্রে কী হবে ভাই বলি, তুমি খালি কি করবা যে তুমি ডেট দেখবো অমুক দিন অমুক ইউনিভার্সিটি এক্সাম, তুমি খালি ওখানে ছুটবা আর এক্সাম কোনো রকম দিবা, চলে আসবা। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের কী হবে আমি একটু বলি। ম্যাক্সিমাম স্টুডেন্ট একদম ধরো 80% স্টুডেন্ট, 20% স্টুডেন্ট তো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, আমি বাকি 80%-এর কথা বলতেছি। বাকি 80% কী হবে, মানে এর মধ্যেও অনেকের চান্স পাওয়ার প্রবাবিলিটি আছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার হিউজ প্রবাবিলিটি আছে, বাট এরপরেও অনেকে দেখবা চান্স পাবে না। কেন পাবে না দেখো, ফার্স্ট অফ অল এই এক এক ইউনিভার্সিটি এক এক রকম প্রিপারেশন হওয়ার কারণে, মানে একটু টাইপ ভিন্ন হওয়ার কারণে, তাদের আলাদা যে কোশ্চেন প্যাটার্ন সব কিছু একটু আলাদা হওয়ার কারণে যে জিনিসটা হবে যে অনেকে কনফিউজড হবে যে ভাই আমি এইটা কীভাবে পড়বো, এইটা কীভাবে পড়বো, এই সাস্টের জন্য কীভাবে পড়বো, জগন্নাথের জন্য কীভাবে পড়বো, আবার আমি ঢাবির জন্য কীভাবে পড়বো। তো সবাই যেটা হবে যে সবার একটা স্পেসিফিক টার্গেট থাকে, এই টার্গেট থেকে তোমরা কী হবা মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবা। তোমাদের প্রত্যেকের দেখবা মানে আমি যে জিনিসটা খেয়াল করছি, প্রত্যেক দিন একটা ইউনিভার্সিটি যখন রেজাল্ট মানে রুটিন দিচ্ছে আর কি, যে আমার অমুক ডেটে পরীক্ষা হবে, তখন এই স্টুডেন্ট এরকম বলে যে ভাইয়া তাহলে অমুক ইউনিভার্সিটিতে এই ডেটে এক্সাম নিচ্ছে, কীভাবে প্রিপারেশন দিব, ঠিক আছে? এরকম বিষয়টা হয়। এখন দেখো মেইন কথাটা হচ্ছে তোমার বেসিক প্রিপারেশনটা তুমি যদি স্ট্রং রাখো, বেসিক প্রিপারেশনের কথা বলতেছি, বেসিক প্রিপারেশনটা তুমি যদি স্ট্রং রাখো, তাহলে যে জিনিসটা হবে, তুমি জাস্ট অন্য ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক দেখলে কোশ্চিন অ্যানালাইসিস করে তুমি কী করতে পারবা, একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। এখন এই যে জিনিসটা হবে, অনেকে হবে কি অ্যানালাইসিস করারও সুযোগটা পাবে না। এটা হবে আসলে আমাদের অত সময় নাই, তো আমি আলাদা আলাদাভাবে কত দিকে টাইম দিব ভাই, আমার কোচিং করা লাগতেছে, আমার এক্সাম দেওয়া লাগতেছে, আমার নিজে পড়াশোনা আছে, খাওয়া দাওয়া, তাহলে একটা 24 ঘন্টার মধ্যে তুমি আর কত সময় দিকে দিবা, তাই না? বিষয়টা এরকম। তো এইখান থেকে কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে মানে ওই যে বলে না খেয়ে হারাই ফেলা আর কি, বিষয়টা এরকম। তো এইখানে কি হবে, তোমরা হচ্ছে অনেকে কুলায় উঠতে পারবা না, যে কারণে কি হবে, যেখানে অ্যাডমিশন দিতে যাবা দেখবা অ্যাডমিশন তোমার খারাপ হয়ে গেছে। তুমি সকালে এক্সাম হলে তুমি সারা রাত ট্রেনে অথবা বাসে অথবা লঞ্চে আর একটা শহরে ছুটে যাচ্ছ, আর একটা জায়গায় এক্সাম দিতে ছুটে গেছো, আবার সেখানে যে কোনো রকম একটু ফ্রেশ ট্রেশ হয়ে এক্সাম হলে বসে গেছো, মানে তুমি যে একটু প্রিপারেশন দিবা তার আর কোনো সুযোগ নেই। তার মানে এখন তোমাকে কি করতে হবে, তোমাকে এই যে এখন যতটুকু সময় আছে তুমি প্রিপারেশন নেওয়ার জন্য, মানে তোমার ফার্স্ট যেখান থেকে এক্সাম শুরু হবে, সেটা বিউপি হোক বা ঢাবি হোক, যে জায়গা থেকে তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু করতেছো তুমি, ঠিক আছে, যেখান থেকে তুমি অ্যাডমিশন জার্নিটা শুরু করবা, তার আগের মধ্যে তোমার ফুল প্রিপারেশনটাকে গুছায় আনতে হবে, না হলে কিন্তু না হলে কী হবে, অনেক সমস্যার মধ্যে পড়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, কে কে দেখতেছে আমি একটু দেখি ভাইয়া, একটু কমেন্ট করো দেখি, কমেন্ট কে কে কী করছে। আচ্ছা, বন্যা আন্দোলনের পর সার্কুলার জটিলতা, অনেকে এবার ভর্তি পরীক্ষায় বসতে পারবে না। হ্যাঁ ফায়েজ ভাই, আমি হচ্ছে তোমার সাথে একদমই একমত, একদমই একমত, ঠিক আছে। সার্কুলার জটিলতা আছে, আবার তো দেখছো মানে আমাদের এই বছর যে সিচুয়েশনটা গেছে জুলাই পরবর্তী, সো এইটা আসলে তোমাদের যে মানে তোমাদের এই ব্যাচটার জন্য আসলে খুবই মানে কি বলবো, মানে পড়াশোনা ধরে রাখাটা আসলে খুবই টাফ ছিল। বুঝতে পারছো, পড়াশোনাটা আসলে ধরে রাখা খুবই টাফ ছিল, এটা আসলে কোনোভাবে সম্ভব হয় না। তারপরে বন্যা গেছে, এই সমস্যা ওই সমস্যা, মানে 24 ব্যাচটা আসলেই খুবই একটা হতভাগা ব্যাচ, মানে আমার খুব খারাপ লাগে 24 ব্যাচের জন্য। তো এখন ভাই কিছু করার নেই আসলে, এখন মানে তোমাকে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। মেন জিনিসটা হচ্ছে সবসময় বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, এইভাবে একটু করতে হবে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আসছে যে ভাই আমি এইচএসসি 25, আমাদের প্রি টেস্ট শেষ হলো রিসেন্টলি, এখন আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের হালকা পাতলা প্রিপারেশন নিতে চাচ্ছি, তাই এখন কি কি করলে ভালো হবে যদি বলতেন ভাইয়া। আচ্ছা, তোমার তো এখন প্রি টেস্ট শেষ হয়েছে না, তারপরে টেস্টে যাবা, তো এখন যে জিনিসটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে ভাইয়া, সেটা হচ্ছে এখন কতটুকু বা তুমি টাইম পাবা, এটা একটা ফ্যাক্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, টাইম। কারণ দেখো তোমার প্রি টেস্ট শেষ হয়েছে, টেস্টও আস্তে আস্তে চলে আসবে, এর মধ্যে তুমি দেখবা কি তোমার অনেক সিলেবাস এখন কাভার হয়নি, এরকম আছে দেখবা। হ্যাঁ, তো মেন জিনিসটা হতো কি, মানে তুমি যদি আরেকটু আগে থেকে নিতা, মানে এখন থেকে নিলে যে হবে না এরকম না, আমি সেটা বলতেছি না, আরেকটু আগে থেকে নিলে তোমার জন্য এটা বেটার হইতো। তো এখন তুমি যে কাজটা করতে পারো,
যেহেতু তুমি অনেকটা আমি আশা করছি তোমার অনেক কিছু পড়া আগায় আছে, সো তুমি যেটা করতে পারো এখন তো জাস্ট রিভাইজ দিবা, রিভাইজ দিলে মেইন ফোকাসটা করবা বোর্ড কোশ্চিনের দিকে। আমি ফার্স্টেই বলতেছি মেইন ফোকাস হচ্ছে বোর্ড, কারণ তোমার বোর্ডের রেজাল্ট অবশ্যই ভালো হইতে হবে। তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতেছো, তার মানে অবশ্যই তোমার বোর্ড এক্সামে তোমার একটা ফাটাফাটি রেজাল্ট থাকতে হবে, বুঝতে পারছো? তো বোর্ডেরটা আগে কাভার করবা, দেন তুমি যখন টাইম পাবা, ঠিক আছে, দেন তুমি যখন টাইম পাবা তখন তুমি ইঞ্জিনিয়ারিং তোমার যদি কোনো কোশ্চিন ব্যাংক থাকে সেটা খুলে দেখতে পারো। বাট এখন যেটা হইতে পারে, অনেক কোশ্চিন থাকে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের, অনেক কোশ্চিন থাকে যেটা হচ্ছে তোমার ফুল মাথার উপর দিয়ে যাবে বা তুমি বুঝতে পারবে না। তো এরকম কোশ্চিনগুলো আপাতত ইগনোর করো, অনেক কিছু আছে বুঝবা না, সো জাস্ট ইগনোর ইট, তুমি জাস্ট অন্যান্যগুলো কন্টিনিউ করো। তো এইখান থেকে যে জিনিসটা হবে, তুমি তোমার একাডেমিকে আর কি এইচএসসির আগে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা। বাট আমি আবারও একই কথা বলবো ভাই, অবশ্যই বোর্ড ফার্স্ট, আগে বোর্ডের দিকে ফোকাস করো, কারণ বোর্ড যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে, বোর্ড কিন্তু খারাপ হইলে আসলে আমাদের কি হবে, ইঞ্জিনিয়ারিংয়ে ফর্ম ফিল আপ করাটাই অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। ওকে। আচ্ছা আচ্ছা, ফায়াজ বলছে ভয়ঙ্কর কথা বললেন ভাইয়া। আচ্ছা, 25 ব্যাস কী বলছে, কি হার্ড হবে আসলে আমি বুঝি নাই, আরও বেশি হার্ড হবে। আচ্ছা, কোশ্চিনের কথা বলছো মেবি না? আচ্ছা আচ্ছা, জগন্নাথের জন্য কি কোশ্চিন ব্যাংক কিনবা কিনা? হ্যাঁ, জগন্নাথের ক্ষেত্রে তারপরে রাজশাহী সিলেকশন কয় পর্যন্ত শিখতে পারে? এইবার আমি যতটুকু শুনলাম এরকম যে মানে অনেকে এটা এভারেজ করতেছে আর কি, যে 4 পয়েন্ট কতজন, ওয়েট আমি একটু দেখে নিই, আমাকে একটু টাইম দাও, আমি একটু জানাচ্ছি। মানে এক এক ইউনিভার্সিটি এক এক রিকোয়ারমেন্ট দেয়, তো আসলে কোনটা কত মানে এইটা হচ্ছে তোমার ফুল একটা চার্ট করে নিয়ে বসতে হবে আসলে মনে রাখার জন্য। 4.42, হ্যাঁ এরকম শুনতেছি এখন। আসলে মেনলি কী হবে জানি না, মানে সবাই অনুমান করতেছে, একটা গেস করতেছে যে হয়তো বা 4.42 মিনিমাম পর্যন্ত এবার রাজশাহীতে টানবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, রোকসানা বলছে এইচএসসি 25 ব্যাস। আচ্ছা আপু ঠিক আছে, কোনো কোশ্চিন থাকলে করতে পারো অ্যাডমিশন রিলেটেড বা যে কোনো। আমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির এইচএস সিলেবাস প্রায় শেষ ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, রোকসানা কোশ্চিন করছে সায়েন্স নিয়ে কি ম্যাজিস্ট্রেট হওয়া যায়, যদি হওয়া যায় তাহলে অ্যাডভাইস দিন। আচ্ছা, মানে একদম মানে আমি কি বলবো, একটা মানে অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চিন পাইলাম, বুঝছো? মানে এই কোশ্চিন আসলে মানে সত্যি কথা বলতে আমার লাইফ টাইম এই ফার্স্ট মানে কেউ একটা কোশ্চিন করতেছে এরকম একটা লাইভে। কথাটা হচ্ছে যে হ্যাঁ আপু, তুমি চাইলে ম্যাজিস্ট্রেট হইতে পারবা, সায়েন্স থেকে হইতে পারবা, যে কোনো ন্যাশনাল থেকে পড়ো বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ো, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ো বা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ো, যেখান থেকে তুমি পড়ো, দিন শেষে তোমাকে বিসিএস দিতে হবে। সো বিসিএস দিলে তুমি যদি টিকে যাও তাহলে অবশ্যই তুমি সেখান থেকে ম্যাজিস্ট্রেট হইতে পারবা, বুঝতে পারছো? এটা নিয়ে আগেই হতাশ হওয়ার কিছু নাই বা করারও কিছু নাই, সমস্যা নেই। তবে যাক, তোমার একটা লং টার্ম টার্গেট আছে, এটা আমার খুবই ভালো লাগলো আর এটা খুবই ইন্টারেস্টিং, বুঝছো? মানে তুমি এখনই যে এটা চিন্তা করতেছো, এইচএসসি 25 ব্যাচ হয়ে যে এখনই এটা চিন্তা করতেছে, আসলে এটা আসলে মানে খুবই একটা অবাক করা বিষয়, বুঝছো? ভাল লাগছে বেশ। ওকে, ভাল লাগছে। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চিন আছে কি না? করতে পারো যে কোনো কোশ্চিন ভাই, অ্যাডমিশন নিয়ে অনেক কোশ্চিন হবে। আর হচ্ছে এই মাত্রই তোমাদের ফায়াজ ভাইয়া, ফিজিক্সের ফায়াজ ভাইয়া স্টুডিওতে এসে পৌঁছাইছে, ভাইয়াকেও ডেকে নিব একটু পরে, হ্যাঁ? তো তার আগে যদি কারো কারো কোনো কোশ্চিন থাকে, আমার কাছে যদি কোশ্চিন থাকে ভাইয়া করতে পারো, আমি দেখি। আচ্ছা, সাস্টের রিকোয়ারমেন্ট কই চাই তো? আচ্ছা, সাস্টের রিকোয়ারমেন্ট কি এখনও দিছে কি না আমি শিওরলি জানি না, বুঝছো? এটা আমি এখনও শিওরলি জানি না বা আমি এখনও পাইনি, আমি জানাই দেবো, সমস্যা নেই। ওকে, সাস্টের মানে আমি বলি সাস্টের বিষয়টা এরকম, মানে সাস্টের কোশ্চিন প্যাটার্নটা ইঞ্জিনিয়ারিং করে, বাট ওদের রিকোয়ারমেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং অতটাই থাকে না, মানে সবাই এক্সাম দিতে পারে আর কি, বিষয়টা এরকমই থাকে, মানে সবাই সুযোগ পায় ওইখান থেকে, চান্স পাই ভালোই। ওকে, আচ্ছা আচ্ছা, সাস্ট, হ্যাঁ ভাই সাস্ট ক্যালকুলেটার করে, সাস্টে হচ্ছে ক্যালকুলেটার অ্যালাউ করবে, যেহেতু ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিং রুয়েট চুয়েট কুয়েট বুয়েট বুটেক সাস্ট আইউটি এমআইএসটি যেখানে আছে সব জায়গায় ক্যালকুলেটার অ্যালাউ করে। এখানে ক্যালকুলেটার নিয়ে কোনো সমস্যা নেই, মানে ওই ম্যাথ এমন ম্যাথ দিবে সাস্টে, তুমি ক্যালকুলেটার নিয়ে সলভ করতে আসলে মানুষ হিমশিম খায়, বুঝছো?
ওই ম্যাথগুলো আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করা হিমশিম খায়। আচ্ছা, ম্যাজিস্ট্রেট হয়ে খালি মামলা দিব সবাইকে, এ কি? আয় হাই, না না, ওই যে রোকসানা কথাটা বলছো মনে হয়, রাকিবুর, হ্যাঁ, আসলে সবাই ওরকম হয় না, সবাই মামলা দেয় না, বিষয়টা এরকম না। অনেকে ভালো ম্যাজিস্ট্রেটও হয়। বাট আমরা আসলে করি কি, মানে আমরা তো বাঙালি, আমরা বাঙালিরা আসলে কি করি, আমরা সবসময়, মানে এই কথাটা মনে রাখবো, আমরা সবসময় নেগেটিভ সাইডটাকে ক্যাচ করি অলওয়েজ, যে কোনো ক্ষেত্রে। এডুকেশনাল সাইড বলো, ক্যারিয়ার সাইড বলো, বা তুমি বাংলাদেশ বলো, বিদেশ বলো, যে কোনো জায়গায় যাও, যা কিছু করো, আমরা অলওয়েজ নেগেটিভটাকে টেনে নিয়ে চলে আসি। ধরো একটা মানুষ 10টা ভালো কাজ করছে, উই ডোন্ট কেয়ার, বাট একটা মানুষ একটা ভুল করছে, সেই মানুষটাই একটা ভুল করছে, এই তো মানুষটা খুবই খারাপ, ঠিক আছে? তো আসলে আমরা এভাবে নিব না। আর এই যে মানে এখন এইসব টক্সিসিটি আসলে ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমেই, মানে কিছু একটা মানে কিছু একটা নেগেটিভ কিছু হইলেই হইছে, কারোর সংসারে আগুন লাগছে, মানে আমাদের মাথা ব্যথাটা বেশি বেড়ে যায়, মানে তাদের সংসার নিয়ে আমাদের মাথা ব্যথাটা বেশি বেড়ে যায় আর কি। আমরা তখন সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ি বেশি, সেইগুলো নিয়ে আমরা সবাই হয়ে যাই তখন একজন কি মানে কি বলে এটাকে, বিচারক, ফেসবুক বিচারক আর কি। তো যাই হোক, আচ্ছা জিএসটি কি থাকবে এটা বের হয়ে গেলে? আচ্ছা শোনো, ইউজিসি সবাইকে, মানে দেখো 2020 সালে যখন গুচ্ছ মানে শুরু হয়, গুচ্ছ পদ্ধতি শুরু হয়, শুরু হওয়ার আগে অনেক বাধা আসতেছিল, আমরা তখন দেখছিলাম তো, মানে অনেক ইউনিভার্সিটি এটা অ্যাগ্রি হচ্ছিল না, অনেক ইউনিভার্সিটি একদম একবার বলাতে অ্যাগ্রি হয়ে গেছিলো। তো এখানে যে মিটিংগুলো হয়, অনেক উপাচার্য মিটিংয়েই আসে না, এরকম হয়েছিল, অনেক রকম ঘটনা আছে। তো গুচ্ছ পদ্ধতি আনা হয়েছিল অনেক কষ্ট করে, মানে এটা হচ্ছে একদম সত্যি কথা। সবাই রাজি ছিল না, অনেকে এমন হইতে পারে জোর করে রাজি করানো হয়েছে, বিষয়টা এরকমও হইতে পারে। তো যে জিনিসটা হয়েছে, কিছু কিছু ইউনিভার্সিটি এমনি, মানে ইউজিসির কাজ কি দেখো, স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি বাদে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোর দায়িত্ব ইউজিসি নেয়, ঠিক আছে? তো ইউজিসি কী করে, সবাইকে বলে যে তোমরা গুচ্ছ পদ্ধতির মাধ্যমে এক্সাম নাও, তাহলে স্টুডেন্টের কী হবে, স্টুডেন্টদের যে তাদের যে একটা যে এতগুলো জার্নি করা লাগে, এতগুলো ইউনিভার্সিটি, ধরো 20টা ইউনিভার্সিটি যদি 1000 টাকা করে ফর্ম ফিল আপ থাকে, তাহলে 20 × 1000 করো, দেখো কত টাকা তোমার জাস্ট ফর্ম ফিল আপের পিছনে টাকা গেছে, আবার যাওয়া থাকা খাওয়া, ঠিক আছে, অনেক একটা কস্ট। তো এইসব কথা চিন্তা করে আসলে গুচ্ছ হয়েছিল। তো 20, 21, 22, 23 সাকসেসফুলও। কিন্তু এখন যেটা হচ্ছে, যেহেতু ভেঙে যাচ্ছে, হয়তো কিছু কিছু ইউনিভার্সিটি, ধরো সাস্ট বের হয়ে গেছে, জগন্নাথ বের হয়ে গেছে, এদের একটা মানে একটা স্ট্যান্ডার্ড আছে। তুমি ধরো জগন্নাথের কথা বলো, জগন্নাথ একটা মানে আইডিয়াল ধরা হয়, ধরো একটা ইউনিভার্সিটির মধ্যে ধরো একটা আইডিয়াল ধরা হয়, সাস্টকে একটা আইডিয়াল ধরা হয়। তোমরা আবার এমন ভাবার দরকার নেই যে আমি অন্য ইউনিভার্সিটিকে আসলে অন্যভাবেই মেন করতেছি, এরকম না। মানে ওই যে মানে বলে না, তুমি তুমি যখন লাইফে কোনো কিছু একটা করতে চাও, তুমি তো কোনো একটা সিনিয়র ভাইকে আইডিয়াল ধরো যে আমি মানে ওই ভাইয়ের মতো হব বা আপুটার মতো হব, বিষয়টা আর কি ওরকম। তো ইউনিভার্সিটিগুলো আসলে সবাই সবার স্বকীয়তা রাখার চেষ্টা করে। তো এরকম কিছু, যেমন আমি বললাম না যে ধরো জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি কি, যাদের ঢাকায় টার্গেট থাকে যে আমি ভাই ঢাকাতেই থাকবো, ঢাকার মধ্যেই থাকবো, সে যে ইউনিভার্সিটি হোক, মানে যে ইউনিভার্সিটি বলতে কি, মানে জগন্নাথ, জাহাঙ্গীরনগর বা ঢাকা ইউনিভার্সিটি, এইগুলোর মধ্যে যে কোনো একটা। তো সেইগুলোর মধ্যে তোমার জগন্নাথ কিন্তু অনেক ডিমান্ড, জগন্নাথের অনেক ডিমান্ড, ঠিক আছে? পোলাপান এখানে দেখবা যে যখন আলাদাভাবে অ্যাডমিশন হচ্ছে, দেখবা ধুমায় পরীক্ষা দেবে এখানে। ওকে, এখানেও কম্পিটিশন খুবই হার্ড, জগন্নাথে কম্পিটিশন খুবই হার্ড। তো এইটা হচ্ছে একটা বিষয়, যে যারা ঢাকার মধ্যে থাকতে চায় তারা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এইগুলোকে চুজ করে। আর তারপরে মানে তারপরে অন্য একটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের কাছে আবার সাবজেক্ট ডিমান্ডের একটা বিষয় থাকে। ধরো কেউ একজন ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি পায়নি, বাট ধরো সে রাজশাহী ইউনিভার্সিটিতে সিএসসি পাইছে। তো এরকম কিছু মানে আমাদেরই তো প্রত্যেকে তো দেখছি, আমাদের সবার লাইফে এরকম কিছু ফ্রেন্ডরা থাকে আর কি। তারা কী করছে, ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ধরো ওইদিকে চলে গেছে, রাজশাহীতে সুইচ করছে, এরকম থাকে। মানে কিছু ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। যদি আমার নিজের ক্ষেত্রে যদি বলি ভাই, আমার নিজের ক্ষেত্রে সত্যি কথা বলতে আমার দুইটা ছিল আর কি, যে টার্গেট ছিল, ফার্স্ট আমি ঢাকার মধ্যে থাকবো, সেকেন্ড আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, বা ইঞ্জিনিয়ারিং পড়বো, ঢাকার মধ্যে থাকবো। তো এই দিক থেকে আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, বুটেক্স আমার জন্য একদম পারফেক্ট একটা ছিল। এই কারণে ধরো ভাই আমি বুটেক্সে থেকে গেছি। তো বিষয়টা এরকম, এক একজনের আসলে এক এক রকম থাকে, রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা রেদওয়ান আহমেদ শিশির কি লিখছো, কেমিস্ট্রি ওয়ালা প্রিপারেশন নিতেছি ভাই, বাট আতঙ্ক পিছু ছাড়ে না। আচ্ছা কিসের আতঙ্ক আমি ঠিক বুঝি নাই।
আচ্ছা, 91.75% নিয়ে হতাশায় ভুগতেছি ভাই। যাদব বুয়েটে ফর্ম ফিল আপ তুলতে পারো? ও আচ্ছা, তুমি বুয়েটের কথা বলছো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর দেখা যাক কি হয়, এই বছর কি রিকোয়ারমেন্ট দেয় আর কি। যেহেতু আসলে রিকোয়ারমেন্ট প্রত্যেক বছর চেঞ্জ হয়, প্রত্যেক বছর সবার জিপিএ চেঞ্জ হয়। কোনো বছর এ প্লাস অনেক মানে অনেক বেশি পাই, একটু যখন একটু কম হয়, সে প্রত্যেক বছর আসলে সেই বছরের রেজাল্টটা দেখে আসলে রিকোয়ারমেন্টটা দেয়। পুরা ইউনিভার্সিটি টিম আসলে রেজাল্টটা নিয়ে বসে, তারা অ্যানালাইসিস করে করে তারপরে তারা সিলেক্ট করে যে আসলে কারা কারা আমার ইউনিভার্সিটি আসলে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য, তাদেরকে তারা হচ্ছে আগেই করে, বুঝছো? বিষয়টা এরকম। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চিন আছে? তারপরে বুয়েট, আচ্ছা বুয়েট না হলেও ঢাকায় বুটেক্স আছে আর ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য ভার্সিটি আছে। আচ্ছা, হ্যাঁ আছে, বাট বুটেক্সের ক্ষেত্রে আসলে বিষয়টা একটু অন্যরকমে যায় আসলে। এটা হয়তো অনেকে জানে না, আবার অনেকে জানেও। এটা নিয়ে হচ্ছে তোমাদের সিয়াম্বা একটা ভিডিও বানাইছে যে বুয়েট নাকি বুটেক্স, ঠিক আছে? তো মানে এইটা যেটা হয় আসলে, বুয়েটের থেকে বুটেক্সের মার্ক রিকোয়ারমেন্ট আসলে একটু বেশি থাকে আর কি, বুঝছো? মানে স্বাভাবিক থেকে একটু বেশি থাকে। তো মানে এরকম হয় যে অনেক সময় বুয়েটে অ্যাপ্লাই করতে পারছে বাট বুটেক্সে অ্যাপ্লাই করতে পারেনি, এরকম অনেক রেকর্ড আছে, প্রিভিয়াস অনেক রেকর্ড আছে। আর আমরাও দেখে আসতেছি যে গত 3 বছর তারা আসলে অনেক মানে অনেক হাই রেঞ্জের স্টুডেন্টগুলো নিতেছে, যারা অনেক বেশি নাম্বার ক্যারি করে আর কি, এই টাইপের স্টুডেন্ট নিচ্ছে বুটেক্সে আর কি, বুঝছো? তো এটা একটা বিষয়। আচ্ছা, তারপরে কোশ্চিন করছে যে ভাইয়া ওয়েট, আচ্ছা এইচএসসি প্লাস মেডিকেল কোর্সে পড়লে কি ভালো হবে স্যার? এইচএসসি প্লাস মেডিকেল কোর্সে, আচ্ছা আমি বুঝতে পারছি তোমার টার্গেট সম্ভবত মেডিকেল, তুমি এটা হয়তো বা মিন করছো। তো তুমি যদি এইচএসসি থেকে আর কি মেডিকেল প্রিপারেশন নিতে থাকো, অবশ্যই এটা তোমার জন্য ভালো একটা অপশন। মানে তুমি আগে থেকেই তোমার যে মেডিকেল প্রস্তুতি, এটা আগে থেকে ঝালাই করে নিতে পারতেছো, ঠিক আছে? এটা খুবই ভালো একটা অপশন। মানে স্টুডেন্ট যদি তার একাডেমিক লাইফে তার অ্যাডমিশন গোলটা নিয়ে যদি সিরিয়াস হয়, তারা যদি আগে থেকে পড়াশোনা করে, অবশ্যই এটা তাদের জন্য খুবই ভালো একটা অপশন। কারণ এটা কী হবে, তোমার যখন ঠিক এইচএসসিটা শেষ হবে, তখন তুমি দেখবে যে তোমার 60 to 70% প্রিপারেশন ডান। ওকে, সো তখন আর কি খুব একটা পেইন নেওয়া লাগে না। অনেকে আছে কি, মানে ধরো একাডেমিকে একটু বাজে পড়াশোনা করছে বাট অ্যাডমিশনে এসে ধুমায় পড়তেছে, তো তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তাদের কিন্তু একটু পেইন নেওয়া লাগতেছে। তো বিষয়টা আর কি এরকম, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা ভাইয়া, বিউপি ডিউ ছাড়া কি আর কোনটা সার্কুলার দিয়েছে? বিউপি ডিউ ইসে তো দিল না, মেই টাইমে তো দিয়ে দিছিল। মেই টাইমে তো সম্ভবত ডেটও ওভার হয়ে গেছে, ঠিক আছে? মেই টাইমে সম্ভবত ডেটও ওভার হয়ে গেছে। আর অন্যান্য ভার্সিটিগুলো দিবে খুব মানে খুব দ্রুতই তারা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমি এখন তোমাদের ফায়াজ ভাইয়াকে ডেকে নিচ্ছি। তোমাদের ফায়াজ ভাইয়া দেখো তোমাদের ফায়াজ ভাইয়া এই বিষয়ে, হ্যাঁ, এফিটাল চেস এই বিষয়ে ভাইয়ার কি এক্সপিরিয়েন্স আছে বা ভাইয়া কি বলে। কারণ আমাদের সময় তো ভাইয়ারাও মোটামুটি অনেক জায়গায় ছোটাছুটি করছিল, ঠিক আছে? তো ফায়াজ ভাইয়া, আপনি যদি একটু এখানে আসতেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কি অবস্থা পোলাপান সবার? কি কেমন যাচ্ছে দিনকাল? আহ, আচ্ছা একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে,
বাইরের থেকে আসছি তো তাড়াহুড়ার মধ্যে এসে ঢুকছি, তো ঢুকার পরে হঠাৎ করে বলতেছে যে লাইভ আছে এখন, যে কিছু সাজেশন দিতে হবে বা তোমাদের সাথে কিছু আলাপ আলোচনা করতে হবে। তো এই জন্যই আসলে কোনো কিছু মানে একদম আনপ্রিপেয়ার একটা অবস্থায় এসে ঢুকে গেলাম। তো এখন বলো সবার কি অবস্থা, সবার প্রিপারেশন কেমন যাচ্ছে? আচ্ছা, এখানে আমারই নামের মতো সেম ফায়াজ ভাই বলতেছে, ফায়াজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে ভাই আপনার অ্যাডমিশন জার্নি নিয়ে বলেন। হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার অ্যাডমিশন জার্নি নিয়ে বলেন। কি আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানতে চাচ্ছ? আচ্ছা, আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে বলবো। তো ওই কথাগুলো শেয়ার করতেই আজকে আসলাম। আর যে মানে তোমরা কি অবস্থায় আছো বা কি করবা, এই যে সাহেব ভাইয়া যেই টপিক্সটা আসলে তুললেন, এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। অনেকের মনে হতে পারে যে ইম্পর্টেন্ট না, এটাও অনেক ইম্পর্টেন্ট। তো চলো একটু তোমাদের কমেন্টসগুলো একটু দেখি। কি বলতেছে, সেমিকন্ডাক্টর ভালো মতো পারি নাই, এখন অ্যাডমিশনে কিভাবে প্রিপারেশন নিব? আচ্ছা ভাই, ইনশাল্লাহ দেখি তোমার এই প্রবলেম সলভ করবো। তারপর আমার আব্বু চায় আমাকে কি ম্যাজিস্ট্রেট বানাতে, আর আমি ম্যাজিস্ট্রেটের কিছুই বুঝি না, কি করব আমি? আমার মুখস্থ বিদ্যা অনেক ভালো, অ্যাডভাইস চাই। আচ্ছা, তাহলে এখান থেকে স্টার্ট করি নাকি? কি এটা লিখছে কে? রোকসানা। আচ্ছা, রোকসানা না, তোমার থেকে তাহলে স্টার্ট করি। তুমি ম্যাজিস্ট্রেট হইতে চাও, মানে তোমার বাবা চাচ্ছে ম্যাজিস্ট্রেট। শোনো, ম্যাজিস্ট্রেট হওয়াটা এটা ওয়ান কাইন্ড অফ তোমার প্রফেশন। আর তোমার এই প্রফেশনটা তুমি ডিসাইড করতে পারবা, এটার জন্য তোমার আরও আগামী কয়েকদিন, মানে তোমার আরও প্রায় আগামী আরও মোটামুটি কম করে হলেও তোমার আরও 4 বছর সময় আছে। আর এরপরে তো আমি বলি, ম্যাজিস্ট্রেট হইতে হলে, ম্যাজিস্ট্রেট হচ্ছে আমরা যে বিসিএস যে দেই পরীক্ষাটা, ওই পরীক্ষার পরে হয়। তো তুমি বিসিএস পরীক্ষা দিতে গেলে তোমার ন্যূনতম অনার্স পাস করতে হবে, অথবা তোমার একটা ডিগ্রি মানে তোমাকে পাস করতে হবে। তো আপাতত তো তুমি ওই স্টেজে নাই। তুমি এখন যেই স্টেজে আছো, মানে তুমি কি চিন্তা করবা? তুমি কি এসএসসি পরীক্ষার সময় এইচএসসির চিন্তা করছো? অবভিয়াসলি এসএসসি থেকে এইচএসসি আরো টাফ, কিন্তু তুমি কিন্তু চিন্তা করছো প্রথমে এসএসসি নিয়ে। সো প্রথমে তুমি এখন এই মুহূর্তে যেটা করবা, তুমি অ্যাডমিশনে ফোকাস করো। তোমার মুখস্থ বিদ্যা ভালো, তুমি মেডিকেল সাইট এটার জন্য যাইতে পারো। মানে এটা বলতেছি না যে যাদের মুখস্থ বিদ্যা ভালো না ওরা যাইতে পারবা না, মুখস্থ বিদ্যা দিয়ে মোটামুটি ভালো জায়গাতেই চান্স পাইতে পারবা। তো তুমি আপাতত জাস্ট অ্যাডমিশনে ফোকাস করো। অ্যাডমিশনে ফোকাস করলে হবে কি, পরবর্তীতে তোমার লাইফটা ইজি হবে। হ্যাঁ, পরবর্তীতে তোমার লাইফটা ইজি হবে। মনে করো মনে করো যে একজন মানুষ এইখান থেকে মনে করো যে তুমি মনে করো যে ডিইউতে চান্স পাইছো, আল্লাহর রহমতে তুমি ডিইউতে চান্স পাইছো। আর তোমার একজন ফ্রেন্ড আছে যে মনে করো যে নর্মাল একটা এলাকার যে কোনো ইনস্টিটিউটে পড়তেছে, তোমার লোকাল এরিয়াতে পড়ালেখা করতেছে। এখন তুমি মনে করো ম্যাজিস্ট্রেট হইতে চাও বা চাও না, ধরলাম তুমি চাও। তো ডিইউতে পড়লে তুমি যে অ্যাডভান্টেজটা পাবা, তোমার আশেপাশে দেখবা অনেকেই প্রিপারেশন নিচ্ছে। তারপরে মনে করো যে তুমি দেখবা যে ওখানে ভালো ডিইউর ইনরিচ একটা লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি, প্লাস তুমি এখানে আরও কিছু ফ্যাসিলিটি পাবা। তুমি যদি কোচিং করতে যাও অ্যাট এ টাইম তুমি কি করতে পারবা, তুমি কিন্তু অ্যাট এ টাইম মানে দুইটা কন্টিনিউ করতে পারবা, যেটা তোমার লোকাল এরিয়ার কোনো তোমার যে ফ্রেন্ডস বা ফ্রেন্ড সার্কেলের কেউ বা তুমি চিনো জানো এরকম এটা কেউ পারবে না। তো তুমি যখন খুব ভালো একটা ইউনিভার্সিটিতে থাকবে, আমি ডিইউটা শুধু এক্সাম্পলের জন্য বলছি, এটা সিইউ হইতে পারে, যে হইতে পারে, আদার্স যে কোনো ভালো ইউনিভার্সিটি হইতে পারে। সো তোমার এখন ফোকাস থাকবে প্রথমে এইটা, ঠিক আছে? তোমার ফোকাস থাকবে এখন একটা ভালো ইউনিভার্সিটি, তোমাকে ম্যাজিস্ট্রেট নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যদি ভালো মতো খবর নাও, তুমি দেখবা অনেক ডাক্তার আছে যারা ম্যাজিস্ট্রেট, সে সকালবেলা ম্যাজিস্ট্রেট, বিকালবেলা ডাক্তার, কারণ সে এমবিবিএস এর পরে সে বিসিএস পরীক্ষা দিছে। বিসিএস পরীক্ষা একটা সাবজেক্ট চয়েস মানে তার প্রফেশন চয়েস লিস্ট থাকে, ওইখানে সে ডাক্তারি পেশা মানে সে এজ এ ফিজিশিয়ান সে তার ফার্স্ট পেপার না করে সে এজ এ কি বলবো এটাকে কি বলে এসি ল্যান্ড, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, এইটা উনি সিলেক্ট করছে, ওনার প্রেফারে ওইটা আগে ছিল, ওই দিছে। তো এইটা নিয়ে এখন শুধু শুধু তোমার মাথা ঘামানোর চিন্তা করা মানে খুব টেনশনে থাকার কোনো কারণ নাই। আচ্ছা, তারপরে ফায়াজ ভাই বলতেছে, ভাই ফিজিক্স রিটেনে গ্রাফ বা চিত্র কি ছোট করে দিয়ে হবে? আচ্ছা, কি বলছে আমি বুঝি নাই। ফিজিক্স রিটেনে গ্রাফ বা চিত্র কি ছোট করে দিলে হবে কি না? হ্যাঁ, গ্রাফ কখনো চায় না, তবে অনেক সময় যে কোনো রিটেন পরীক্ষায় গ্রাফ যদি চায় ছোট করে দিলে হবে, কিন্তু এমন হইতে হবে যে তোমার গ্রাফটা যাতে রিলেটেবল হয়।
প্রথম কথা রিলেটেবল হয়, দ্বিতীয় হচ্ছে যেটা সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। এমন না হোক যে তোমার কাছে একটা গ্রাফ চাইছে, মনে করো এই গ্রাফটা tan থিটা, বা মনে করো ঢাল যে tan থিটা ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি দাও, তো এইটা বোঝাই যাচ্ছে যে গ্রাফের ঢালটা অনেকটা মানে কি বলবো অনেক বেশি খাড়া। তাহলে তুমি যদি গ্রাফটা এইভাবে আঁকো, এটা হইলো, এটা দেখতেই তো বোঝা যায় যে এখানে 70 ডিগ্রি নাই। 70 ডিগ্রি হইতে হইলে এরকম হইতে হবে গ্রাফটা। অ্যান্ড এক্সাক্ট এইটাও কি 70 ডিগ্রি কিনা আমি শিওর না, তবে হ্যাঁ এটা রাইট, তার কারণ এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা 70-র কাছাকাছি। তো গ্রাফ যখন আঁকবা হাতে আঁকো, বাই দেখো আমি কিন্তু হাতেই আঁকছি, আমি কিন্তু কোনো স্কেল বা রুলার ইউজ করি নাই। তো তুমি যেটা করবা তোমার গ্রাফটা যাতে যেরকম দিছো ওইরকম হয়। আচ্ছা, রোকসানা বলতেছে থ্যাঙ্কস ভাই অ্যাডভাইস দেওয়ার জন্য। হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফিউচারের চিন্তা থাকা ভালো, তবে একটু বেশি অ্যাডভান্টেজ, মানে একদম তুমি আগামী মাসে কি করবে এটা চিন্তা না করে তুমি আগামী কালকে কি চিন্তা করো, সবসময় এই প্রসেসে আগাবা। আচ্ছা, আমার অ্যাডমিশন জার্নি নিয়ে কে যেন বলছিল, আচ্ছা ফায়াজ ভাইয়া বলছিল। আচ্ছা নেক্সট যেই কথাটা বলতে আসলে আজকের লাইভে আমি আসছি, শোনো এই যে হঠাৎ করে তোমাদের ভার্সিটি ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ করতেছে, গুচ্ছ থেকে এখন সিকিউরিট মানে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ থেকে কুয়েট প্রথমে লিভ নিল, তারপরে এখন দেখা যাচ্ছে যে জিএসটির সবচেয়ে বড় হটকেক যেটা, মানে আমার সময় দেখা গেছে কি যে আমি জিএসটি পরীক্ষায় শুধু অংশগ্রহণ করছি এজন্য কারণ এখানে সাস্ট ছিল। সাস্ট যদি না থাকতো আমি করতাম না। কেন করতাম না বলবো একটু পরে। তো এই যে এখন সাস্ট লিভ নিল, অনেকেই ভাবতেছে যে হায় হায় কি হবে, আগে এক জিএসটি দিয়ে সব হইতো এখন হচ্ছে না। তুমি একটু চিন্তা করো, তুমি নিজেকে 2024 সালের জায়গায় 19 সালে দাঁড় করাও। 19 সালে দাঁড় করাইলে কি হবে, 19 সাল অথবা তার আগে প্রিভিয়াস ইয়ারের যে স্টুডেন্টগুলো ছিল তাদের অবস্থাটা এমন যে ওরা ফুল সিলেবাস পড়ছে, ফুল সিলেবাস পড়ার পরে ওরা যখন পরীক্ষা আসছে, পরীক্ষাও কিন্তু ওরা সিকিউরিটি তিনটাতে আলাদা আলাদাভাবে প্রত্যেককে দিতে হয়েছে যে চাইছে। আবার মনে করো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদাভাবে হয়েছে। এই যে আমাদের চিন্তা ভাবনা যে সিকিউরিটি একসাথে হবে, সিলেবাস শর্ট হবে, তারপরে একটা গুচ্ছ হবে যেখানে আমি অ্যাট এ টাইম 20টার এক্সাম একসাথে দিতে পারবো, এই চিন্তাগুলো তো আমাদের আসছে 2020 সাল বা 20 সালের পর থেকে, তার আগে তো আসে নাই। এর মানে কি এর আগে কি স্টুডেন্টরা বা তোমাদের বড় ভাইয়ারা যারা ওরা কি আসলে মানে এক্সাম দেয় নাই, বা ওনারা কি অ্যাটেন্ড করে নাই, ওনারা কি প্রেশারটা নেয় নাই? ওনারাও মানুষ, তুমিও মানুষ, ওনারাও পারছে তুমিও পারতেছো। আমি একটা মজার বিষয় বলি, তোমরা যে প্যানিক অ্যাটাকটা হচ্ছ যে আমি কিভাবে পারবো, দেখো তুমি কিন্তু আমার সাথে কম্পিটিশন করবা না, আমি তোমার সাথে করব না। আমি যে অ্যাডভান্টেজটা পাইছি, আমার সকল কম্পিটিটর মানে মনে করো যে একটা ইয়ারে প্রায় একটা সেশনে মোটামুটি সারা বাংলাদেশে 14 লক্ষর মতো 10 থেকে 14 লক্ষ স্টুডেন্ট থাকে। এখন আমার যে 14 লক্ষ আমার কম্পিটিটর ছিল আমি বাদে সবাই কিন্তু আমরা সেম স্টেজে যেতে গেছি। কেউ যদি বলতো আমার সময় যে ভাই আমরা তো করোনার জন্য পড়তে পারি নাই, এখন ভাই করোনার জন্য তুমিও পড়তে পারো না যেমন আমিও তো পড়তে পারি নাই, সেমই তো হইল, সেম হয় নাই। মানে আমি যেই সিচুয়েশন ফেস করতেছি ও সেম সিচুয়েশন ফেস করতেছে, আমরা প্রত্যেকেই করতেছি। তো ব্যাপারটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যেহেতু আমরা সবাই একই ছাঁচে আছি, আলটিমেটলি আমার সমস্যা নেই, তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তোমার কম্পিটিটর যেটা ফেস করতেছে তুমিও করতেছো, তোমার কম্পিটিটর মনে করো যে এখন হট করে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে ঢুকতেছে, তুমিও ঢুকতেছো, তো তোমরা সবাই একই রকম ভাবে আসো, এটা নিয়ে কারো প্যানিক হওয়ার দরকার নেই। এমন যদি হইতো তোমার সব কম্পিটিটর দিবে শর্ট সিলেবাসে এক্সাম আর তুমি দিবা হচ্ছে ফুল সিলেবাসে, তাইলে তুমি প্যানিক হইতা। আচ্ছা ভাই কত বেলা গাঁজা খাওয়া শরীরের জন্য ভালো? কত বেলা ভালো এটা যেহেতু আপনি প্রশ্ন করছেন, আমার মনে হয় উত্তরটা আপনি বেশ ভালো জানেন, কারণ না খাইলে তো আসলে এই টাইমে এই কথা বলার কথা না। হ্যাঁ নিশ্চয়ই আপনার অভ্যাস আছে, এই জন্যই মনে হয় আপনি জিজ্ঞেস করতেছেন। আচ্ছা ফায়াজ ভাই আবার বলতেছে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের জন্য কি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়া লাগবে অ্যাডমিশনে? না আসলে ভৌত আলোক বিজ্ঞানের সাথে জ্যামিতিক আলোক বিজ্ঞানের, ফায়াজ ভাইয়ের আনসারটা আমি আগে দিই, যে ভৌত আলোক বিজ্ঞানের সাথে জ্যামিতিক আলোক বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। যেমনটা মনে করো তুমি যদি স্থির তড়িৎ স্কিপ করো তাও কিন্তু তুমি চলতড়িৎ পারবা, একটার সাথে যে একটা রিলেটেবল ব্যাপারটা কিন্তু এমন না। আর এটা যদি রিলেটেবল হইতো তাহলে কিন্তু মনে করো তোমার সিলেবাস এরকম করতো না। তোমার সিলেবাস তোমাকে সবসময় আগের স্টেজ দিবে, পরের স্টেজ কখনো দিবে না। হ্যাঁ এমন কি হয়েছে যে তোমরা দেখছো যে তোমাদের ফিজিক্সের ইয়ার চ্যাপ্টারটা মনে করো যে ভেক্টরের যে ভেক্টর চ্যাপ্টার স্কিপ করাচ্ছে, কিন্তু এইটা মনে করো যে আমি স্কিপ করলাম, বা তোমার শর্ট সিলেবাস এটা নাই, কিন্তু মনে করো যে তোমার গতিবিদ্যা যেটা ছিল বা মনে করো নিউটনিয়ান মেকানিক্স যেটা ছিল,
আমার নিউটনিয়ান মেকানিক্স যেটা ছিল এইটা এইটা এটা তোমাকে দেওয়া, এরকম কি হয়েছিল? বা আমার যে থার্ড চ্যাপ্টার গতিবিদ্যার চ্যাপ্টার দেওয়া হয়েছিল, এটা হয় নাই। কিন্তু ওনারা যেটা লাগবে, ওনারা ভেক্টর দিছে, গতিবিদ্যা স্কিপ করছে, সমস্যা নেই, কিন্তু কখনো এটা করবে না যে গতিবিদ্যা দিয়ে ভেক্টর স্কিপ করবে। কারণ ভেক্টর যদি দেয় আর গতিবিদ্যা ছাড়া ভেক্টর চলবে, কিন্তু ভেক্টর ছাড়া গতিবিদ্যা চলবে না। সো তুমি যেটা বলতেছো যে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়া লাগবে কিনা, না, ভৌত আলোক বিজ্ঞানের সাথে জ্যামিতিক আলোক বিজ্ঞানের কোনো মানে সম্পর্ক নাই। তুমি যদি একটু ভালোভাবে কি বলো যে ভৌত আলোক বিজ্ঞানটা পড়ো, তাহলেই বুঝবা যে ওইখানে আসলে সবকিছু রুলস ওইভাবে মানতেছে না যেভাবে জ্যামিতিক। যেমন এটা সবচেয়ে ভালো উদাহরণ কি, যে তুমি যদি কনসেপ্টটা দেখো, যে একটা কোশ্চেন আছে না, যে প্লেন উপর দিয়ে গেলে কোনো ছায়া পড়ে না প্লেনের কখনো মাটিতে, এটার আনসারটা কি দিবা বলো তো? এই আনসারটা কিন্তু আসলে যে জ্যামিতিক আলোক বিজ্ঞানে হয় না, ওইটার জন্য কিন্তু তোমাকে আবার ভৌত আলোক বিজ্ঞান আলাদাভাবে পড়ানো হয়। ঠিক আছে, আচ্ছা, টপিক্সের বাহিরে কমেন্ট না করি, তো সমস্যা নেই, টপিক্সের বাইরে কমেন্ট না করলে সমস্যা নেই, সকল কমেন্টের ইনশাল্লাহ আনসার দিব, এটা নিয়ে কোনো সমস্যা নেই, করতে পারো। মানে আসলে মজা করতেই তো আসছি, পড়ালেখা তো করতে আসি না যে একদম টপিক্স ওয়াইজ করতে হবে, যে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, তো এই যে এখন কুয়েট বের হয়েছে, এটার কিন্তু একটা সুফল আছে। সুফলটা কি, এবার আমি আমার রিয়েল লাইফে বলি। আমাদের পরীক্ষা ছিল হচ্ছে, জিএসটির পরীক্ষাটা ছিল 17ই অক্টোবর, আমার এখনো মনে আছে 17ই অক্টোবর, আর আমাদের বুয়েট প্রিলি ছিল 20 অক্টোবর, 3 দিনের মাঝখানে গ্যাপ। তো আমার এক ফ্রেন্ড বলতেছে যে না, আমার বুয়েট টার্গেট কোনো কারণে যদি আমার এই পরীক্ষা দিতে চাই, ওই পরীক্ষার উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে, একটা ব্যাড ইম্প্যাক্ট, আমি চাচ্ছি না দিতে। সো সে স্কিপ করছে এবং সে আল্লাহর মতে বুয়েটে চান্সও পাইছে। আমার যেটা হয়েছে, আমি দেখলাম যে জিএসটিতে 20টা ইউনিভার্সিটি, একটা পরীক্ষা না দিলে আমার 20টা ইউনিভার্সিটি একবারে হাতছাড়া হবে। আবার এদিকে আমি বুয়েটকেও ছাড়তে পারবো না, কারণ সবারই এটা একটা মানে ড্রিম। হ্যাঁ, তো যা না আমি ছাড়তে পারবো বুয়েট না, তুমি দেখো একটা হচ্ছে 17 তারিখে আর আরেকটা হচ্ছে 20 তারিখে। তোমরা বলতে পারো যে মাঝখানে তো গ্যাপ আছে, কিন্তু যে বুয়েটের প্রিপারেশন নেয় তারে জিজ্ঞেস করেও সে 3-4 দিন আগের থেকে দুনিয়াতে থাকে না। যে নেওয়ার মতো নেই সে 3-4 দিন আগে থেকে দুনিয়াতেই থাকে না, যে কি হচ্ছে না হচ্ছে। সেই জায়গায় আমি আবার তখন খাগড়াছড়িতে থাকতাম। সো আমাকে একদিনের জন্য সিলেট যাইতে হবে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে। আমাকে 17 তারিখের এই পরীক্ষাটা হচ্ছে আমার সিলেটে, আর এই পরীক্ষাটা হচ্ছে ঢাকায়। আমি নিজে আছি খাগড়াছড়িতে। এখন বলো যে আমি কি করব। আবার এই পরীক্ষাটা হচ্ছে সকালবেলা, মানে আমাকে একদিন আগে 16 তারিখে যায় 17 তারিখ পরীক্ষা দিতে হবে। 17 তারিখ পরীক্ষা দিলে 17 তারিখ নাই, কারণ খাগড়াছড়ি টু সিলেট এটা কিন্তু হিউজ ডিস্টেন্স। তারপরে মনে করো 17 তারিখে দিয়ে আমি যদি আবার ব্যাক করি, 18 তারিখ মোটামুটি নেই, 19 তারিখ প্রিপারেশন নিয়ে 20 তারিখের প্রিলি দিতে হবে আমাকে। সো আমি এখন কি করব, না আমি পারতেছি জিএসটি ছাড়তে, জিএসটি ছাড়লে আমার লসটা কি, 20টা ইউনিভার্সিটি আমার লাইফ মানে একদম নাই। আবার এদিকে সাস্ট আছে খুব লোভনীয়, মানে আমি না পারতেছি এটা ছাড়তে, না পারতেছি ওইটা করতে। সো এই প্রবলেমটা যখন প্রতিটা ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়ালি নিবে, তুমি চাইলেই একটাকে ছাড়তে পারো, কারণ একটা ছাড়ার অর্থ কি, একটা ছাড়ার অর্থ হচ্ছে একটাই ছাড়তেছো, একসাথে এতগুলা যাচ্ছে না। তো আমি ওই রিস্কটা অবশ্য নিছি যে আমি যাই সিলেটের এই পরীক্ষাটা অ্যাটেন্ড করি, করে ওই দিন আবার ঢাকা ব্যাক করি, করে আবার 20 তারিখের পরীক্ষাটা অ্যাটেন্ড করি, এবং আল্লাহর মতো প্রিলিতে আমার হয়েও গেছিল, প্রিলিতে আসছিল। আচ্ছা, কেউ ভাই খাগড়াছড়ির পাহাড় দেখতে নিয়ে যান, হ্যাঁ অবশ্যই যাব। কে কে যাইতে চাও পাহাড় দেখতে কমেন্টসে জানাই দাও, আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ যাব। তারপরে আধুনিক, আচ্ছা ফাইজ ভাই বলতেছে ভাই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে কি কি লেখছে, লরেন্স রূপান্তর পড়তে হবে। আচ্ছা, লরেন্স রূপান্তর নাকি, না মানে আমি বলি লরেন্স রূপান্তর তো ডিরেক্ট আসবে না, ডিরেক্ট তুমি ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলো প্র্যাকটিস করবা, তুমি তার প্যাটার্নটা দেখবা, প্যাটার্ন ওইভাবে আসবে। লরেন্স রূপান্তর তোমাকে ডিরেক্ট দিবে না, এটা কিন্তু ডিরেক্ট লরেন্স রূপান্তর অনেক ইজি। আচ্ছা, পরে বলতেছে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়। হ্যাঁ, গ্রামের বাড়ি এটা নিয়ে আসলে এটা অনেক লং অ্যান্সার, এটা এক বাক্যে দেওয়ার মতো না। আচ্ছা, ভাইয়ের বাড়ি খাগড়াছড়ি, না ভাই খাগড়াছড়িতে আসলে বাড়ি না। হ্যাঁ, আচ্ছা, তো যেই জিনিসটা বলতেছি, তাহলে এই যে জিনিসটা আমি ফেস করলাম, যে সিচুয়েশনটা আমি ফেস করলাম,
আল্লাহর মধ্যে তোমার এই সিচুয়েশনটা ফেস করতে হবে না। আবার আমার ঝামেলা হয়েছে কি, আমার ছিল 11ই নভেম্বর, হ্যাঁ আমার 11ই নভেম্বর ছিল জেইউর এইচ ইউনিটে পরীক্ষা, জেইউর এইচ ইউনিটে পরীক্ষা। 12 তারিখ ছিল আমার এই বুটেক্সের পরীক্ষা এবং 13 তারিখ ছিল আমার সিকে রুয়েটের পরীক্ষা, সিকে রুয়েটের পরীক্ষা। এখন দেখো এদিকে একটা এইচ ইউনিট, জাহাঙ্গীরনগরের অনেক ভালো একটা ইউনিট, হ্যাঁ আইটি যে সেক্টর ছিল বা আইটি ইউনিটের। 12 তারিখ বুটেক্সের পরীক্ষা যেখানে এখন আছি, 13 তারিখ সিকে রুয়েটের পরীক্ষা। আমার এই পরীক্ষাটাও ভালো হয় কারণ আমি তখন ঢাকায় ছিলাম, যেহেতু 6 তারিখে বুয়েট প্রিলির মানে বুয়েট রিটেনের জন্য আসতে হয়েছে, বুয়েটের রিটেনে মানে অংশগ্রহণ করলাম। তারপরে 12 তারিখের এই পরীক্ষাটাও ভালো হয়েছে কারণ ঢাকাতেই ছিলাম, ঢাকাতেই এটা অনুষ্ঠিত হয়েছে। সমস্যা হয়েছে আমার সিকিউরিটির পরীক্ষা। এখন বলি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ওদের ফার্স্ট ড্রিম থাকে বুয়েট। কেউ কখনো, এটা বাস্তব কথা, কেউ কখনো সিকিউরিটির স্বপ্ন দেখে না, সবাই বুয়েটের স্বপ্ন দেখে। ভাগ্যক্রমে সিকিউরিটিতে পড়ে, আইওটিতে পড়ে, এমএসটিতে পড়ে, বুটেক্সে পড়ে, হ্যাঁ মানে আমার মতো হতভাগার আর কি। তো ওই মানে বুয়েটের যখন তোমার প্রিপারেশন থাকবে, তুমি ইজিলি সিকিউরিটি একটা ভালো মার্ক বা একটা ভালো পজিশন অ্যাচিভ করতে পারবা। তো আমার যেটা হয়েছে, মোটামুটি ওই পরীক্ষাগুলোর তুলনায় এই সিকিউরিটির পরীক্ষাটা সব থেকে খারাপ হয়েছে। এবং এই কারণে মানে আমার ইচ্ছা ছিল যে বুয়েটে না হলেও সিকিউরিটির মাদার সাবজেক্ট পড়বো, কিন্তু হয় নাই কেন, তার কারণ বুটেক্সের পরীক্ষা দিয়ে আমি বিকালবেলা রওনা হয়ে রাজশাহীতে যাই, রাত্রেবেলা ওইখানে স্টে করার পর সকালে উঠতে লেট করে ফেলছি, পরীক্ষার হলে লেটে ঢুকছি মানে কি ওখানে হিউজ লেটে ঢুকছে, আসলে এত লেটে অনেক সময় ঢুকতেও দেয় না অ্যাডমিশন, এইরকম লেট হয়ে গেলে। তো ওইটা নাই বললাম, এই কারণে আমার এই পরীক্ষাটা, এবং আমি খুব প্যানিক অ্যাটাক হয়ে গেছিলাম যে এত লেট হওয়ার কারণে। আমি দেখি অনেকের প্রায় 1 পেজের উপরে 2 পেজ লিখা শেষ, মানে এমসিকিউ দাগানো শেষ। আমাদের সময় সিকিউরিটি এমসিকিউ ইন্ট্রোডিউস করে প্রথম। তা আমার এই যে দেখো একটা পরীক্ষা শুধুমাত্র খারাপ হয়েছে। এখন এটা যদি রুয়েটের পরীক্ষা হইতো, আমি কিন্তু চুয়েটকে খুব ভালোভাবে ফোকাস করতাম। তাই একটা পরীক্ষা খারাপ হয়েছে, আমার সিকিউরিটি একবারে শেষ। আমার পজিশন আসছে, কিন্তু আমার পজিশন হচ্ছে 3000-এর বাইরে আসছে। আর 3000-এর বাইরে আসলে কখনোই মানে তুমি মাদার সাবজেক্ট পাওয়া এটা পসিবল ছিল না ওই সময়ের জন্য। এটা তো একবার এক রকম হয়, ভেরি করে। কিন্তু 3000-এর বাইরে যেহেতু আসছে, পুরো আশা ছেড়া, পরে আমাকে শিফট হয়ে আবার ওই সেই বুটেক্সে আসতেছে, কারণ এইগুলো আমার ভালোই ছিল। তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, হ্যাঁ ফায়াজ ভাই অ্যাডমিশন, হ্যাঁ অ্যাডমিশন জানিয়ে বলতেছি। আচ্ছা, এরপরে কমেন্টস করছে ইমরান হোসাইন, কেমিস্ট্রি একটা লেকচার ফ্রি দিয়ে ইউটিউবে এনরোল করার আগে দেখতে চাই সিডাব্লিউ কেমিস্ট্রি কোর্স। হ্যাঁ অবশ্যই, সবগুলা কোর্সই তোমরা ফ্রি, তোমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলাই ইনশাল্লাহ ফ্রি পাবা। হ্যাঁ সবগুলাই ফ্রি পাবা। তোমাদেরকে আসলে ডেমো দেওয়া হবে অবশ্যই। তুমি কি চাইছো যে একটা লেকচার না দেওয়া তোমার জন্য? আমি যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্ট সামলা, আমি বলতেছি একটা চ্যাপ্টারই ফ্রি দিয়ে দেওয়া হবে তোমার যদি প্রয়োজন পড়ে। আর কেমিস্ট্রিটা হচ্ছে আমি তোমার জন্য পার্সোনালি সিয়াম ভাইয়াকে বলবো। সিয়াম ভাইয়া যদি থাকেন একটু লাইভে কমেন্টস করেন যে আসলে কেমিস্ট্রির কতটুকু দেওয়া যায় ফ্রিতে। আচ্ছা, তাহলে এই হচ্ছে যে ব্যাপারটা যেটা বলতেছিলাম, যে এই সমস্যা যখন কুয়েট আলাদা হবে, তখন তুমি একটা প্রবলেম ফেস করবা যে হ্যাঁ তোমাকে একবার এক জায়গায় যায় দিতে হবে। তবে এখন যেটা নতুন একটা ট্রেন্ড হয়েছে, বড় বড় ভার্সিটিগুলো করে কি, ওদের এক্সাম সেন্টার দেশের সব জায়গাতেই ফালা। যেমন ডিইউ করবে কি, পুরো বাংলাদেশ জুড়ে সম্ভবত নিবে, হ্যাঁ এটাই মনে হয় করে সম্ভবত। আর হচ্ছে তখন সিকিউরিটি যেটা করবে, ওরাও দেখবা যে বিভিন্ন জায়গাতে, যেমন এমআইএসটির পরীক্ষা যখন হয়, আইওটির পরীক্ষা যখন হয়, এগুলো কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী এগুলোর সিট থাকে। তো তুমি সিকিউরিটির সিটও যখন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি হবে, দেখা যাবে যে তোমার একটা পরীক্ষা খারাপ হইলেও তুমি আরেকটা পরীক্ষা অ্যাটেন্ড করার চান্স পাচ্ছ। একটা মিস মানে সব মিস না। তার উপরে মনে করো সিকিউরিটি যেহেতু সব একই প্যাটার্নের, তুমি বুয়েট দিলা, বুয়েট অথবা মনে করো যে কোনো কারণে যদি বুয়েটে দিতে না পারো, মনে করো তুমি চুয়েট দিছো, চুয়েট দেওয়ার পর তোমার মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কি করতে হবে না করতে হবে, মানে তুমি একদম রিয়েল টাইম এক্সপেরিমেন্ট করার পর আরেকটাতে যায় যখন দিবা, দেখবা ভালো হবে। যেমন আমি বুয়েটের পরীক্ষা দেওয়ার পর আমার এক্সপিরিয়েন্স ভালো হওয়াতে তখন আমার এই যে বুটেক্স, তারপরে হচ্ছে জেইউএইচ ইউনিট, তারপরে এই ইউনিট, ওগুলোর পরীক্ষা ভালো হয়েছিল। যদিও ওগুলো ইঞ্জিনিয়ারিং না, জেইউর কথা বাদ দিই, বুটেক্সেরটাই বলি। আর এইটার খারাপ, এটা ভালোই হয়েছে, এটা প্রশ্ন ইজি ছিল, আমি প্যানিক অ্যাটাক ছিলাম। তো এই যেগুলো ভালো হওয়ার পিছিয়ে একটা অবদান ছিল যে বুয়েটের পরীক্ষাটা হওয়াতে আমার অলরেডি কিন্তু একবার আমি ওই মেন্টালিটি ফেস করে আসছিলাম যে এই ফ্যাসিলিটিটা তোমরা পাবা। আচ্ছা, সনদ সালমান ভাইয়া বলতেছে সেরা গাইডলাইন হচ্ছে আজকে। ভাই হ্যাঁ ইনশাল্লাহ সেরা গাইডলাইনই হবে। তো এই যে তো যেটা আসলে বলতেছি, লাইভ আর বেশি দূর না নেই,
লাইভ শেষ করে দিতে হবে, তোমাদের আবার ভ্যালুয়েবল টাইম, এখন আসলে এত লাইভ দিয়ে এত টাইম নিয়ে নষ্ট করার কোনো মানে হয় না। ফায়াজ ভাইয়া মানে আগুন, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা তাহলে যেটা বলতেছি যে এখন যে সবাই আলাদা হচ্ছে বা আলাদা আরো হবে, যেমন কুয়েট যেহেতু বের হয়ে গেছে, রুয়েট আর চুয়েট হয়তো একসাথে থাকবে না, ওরাও হয়তো বের হয়ে যাবে বা সিস্টেমটা এরকম থাকবে না। তো এই সিস্টেমটা কিন্তু আগেও এরকমই ছিল, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ছিল। তো তুমি একবার চিন্তা করো যে তোমার আগের প্রিভিয়াস 4-5-6 বছর আগে ভাইয়ারা যেভাবে সব কিছু কন্টিনিউ করছে, মেন্টালিটিতে নিয়েছিল, তোমরাও ভেবে থাকবা। এটা বেশি কিছু না। তো তুমি ভাবতেছো যে আমি তো আসলে 24-এর স্টুডেন্ট, আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, বন্যা আন্দোলন এই সেই এটা সেটা, না, তোমার পুরা ব্যাচ, তোমার পুরা ক্লাসমেট, তোমার যে যা ছিল, মানে তোমার যে কম্পিটিটর যতজন আছে সবাই সেম জিনিস ফেস করছে। অতএব তোমরা এখন একটা সবাই সেম প্ল্যাটফর্মে সেম স্টেজে আছো। সো কম্পিটিশন জিরোর থেকেই সবার শুরু হচ্ছে, এমন না কেউ অ্যাডভান্টেজ বেশি পাচ্ছ কেউ কম পাচ্ছ, হ্যাঁ। তো এই হচ্ছে সবার অবস্থা। তো আর এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, আমি আসলে যেটার জন্য বলতে চাচ্ছিলাম যে এই সিস্টেমের ভালো দিক কোনগুলা, আর ভালো দিক আমার বলা শেষ। তারপরে যে তোমাদের যে কিছুটা কি বলবো, যে যেই মেন্টাল প্রেশারের মধ্যে ছিলা, এটা নেওয়ার আসলে কোনো কারণ নাই। আচ্ছা ফায়াজ ভাইয়া বলতেছে ডিইউ টেকনিক্যাল ইউনিটের সিকিউরিট এক্সাম স্ট্র্যাটেজি কি সেম? হ্যাঁ, পার্সোনালি যদি বলতে যাই, ডিইউ টেকনিক্যাল ইউনিটে আসলে আমার পরীক্ষা দেওয়া হয় নাই, তো এটার কোশ্চেনটা আমাকে একটু দেখতে হবে। টেকনোলজি সম্ভবত, টেকনিক্যাল হবে কি না জানি না, এটা টেকনোলজি হবে হয়তো। আচ্ছা হ্যাঁ, এটা সম্ভবত যাদের ডিইউ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তো শুনো, যার বুয়েটের প্রিপারেশন থাকবে সে বুয়েট মিস হইলে সিকিউরিট পাবে, না হলে মনে করো সিকিউরিট আছে, বুটেক্স আছে, এমএসটি আইওটি আছে। তুমি যখন ওইগুলা নিয়ে তুমি যখন কম্পিটিশন দিচ্ছ, তুমি দেখো, মানে আমরা অনেক সময় চিন্তা করি, তোমরা চিন্তাটা একটু আপডেট করবা, সবার চিন্তা ভাবনা একটু আপডেট করবা। অনেকে অনেক বেশি যে বুয়েটে হয় নাই, আমার মনে জীবন শেষ, ব্যাপারটা তোমার জীবন শেষ হয় নাই, কিন্তু বুয়েটে তোমার হয় নাই, অনেক ভালো হয়েছে, সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্রায় এখন মনে হয় 1300, বুয়েটে এখন 12 না, এখন মনে হয় 1300 বুয়েটের 1300 স্টুডেন্ট নাই, তোমার ভালো ভালো 1300 কম্পিটিটর অলরেডি তোমার মানে লাইফ থেকে নাই। সো ওরা এখন লাইফ থেকে নাই না, এই মানে তোমার অ্যাডমিশন জার্নিতে নাই। তারপরে সিকিউরিটিতে আরও হচ্ছে 3000 থাকবে না, বুটেক্সে আরও হচ্ছে 600 থাকবে না। এখন দেখো তো আলটিমেটলি নাম্বারটা দাঁড়াচ্ছে কত, প্রায় এখানে শুধু সবটা যদি যোগ করা হয় তোমার প্রায় এখানে মোটামুটি 5000, তুমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 5000। তোমার 5000 কম্পিটিটর তোমার সামনে থেকে যখন নাই হয়ে যাবে, আর তুমি যখন বুয়েট লেভেলের প্রিপারেশন রাখবা, এখন তোমার ডিইউ টেকনোলজি ইউনিটে হোক, অথবা মনে করো যে আমাদের বুটেক্সেরও কিন্তু আরও 7টা অ্যাফিলিয়েটেড কলেজ আছে, এটা হোক বা যে কোনো ইউনিভার্সিটিতে হোক। আমি একটু প্রাইভেট নিয়েও বলি, যেহেতু প্রাইভেট আমি দেই নাই, তারপরে বলি অস্ট থাকতে পারে, তারপরে হচ্ছে এনএসি যতটুকু আমি জানি ওরা পরীক্ষা নেয়, তারপরে ব্রাকও পরীক্ষা নেয়, তারপরে হচ্ছে যে আরও কি আছে না, এভিয়েশন ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি। তুমি দেখবা যে ওগুলো তোমার জন্য কিচ্ছু না, ওগুলোর জন্য তোমার জন্য ডাল ভাত। যে ওইখানে স্টুডেন্ট যেখানে ক্যালকুলেটর ইউজ করবে, তুমি দেখবা যে তুমি এটা তোমার মাথায় ক্যালকুলেশন করতে পারবা, কারণ তুমি বুয়েট, সিকিউরিট, বুটেক্স, আইওটি এদের মানে এক্সাম, এইখানে এক্সাম দেওয়ার জন্য বা অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ। তোমার প্রিপারেশন যদি তোমার মতো মনের মতো হয়ে থাকে বা এইগুলোতে চান্স পাওয়ার মতো হয়ে থাকে, তুমি চান্স পাও আর না পাও, আশা করি পাবা। আর যদি কোনো কারণে না পাও, আল্লাহ ভাগ্যে না রাখে, তোমার জন্য এগুলা যখন থাকবে, বা যেটা তুমি প্রশ্ন করছো যে ডিইউ টেকনোলজি ইউনিট, ওরা এমসিকিউ করুক, ওরা সিকিউ করুক, ওরা রিটেন করুক, ওরা তোমার থেকে মুখে ভাইবা নেক, তুমি সবগুলো ইনশাল্লাহ পারবা, কারণ তুমি ওইগুলা ফেস করার জন্য অলরেডি নিজেকে প্রিপেয়ার করতেছো। আচ্ছা, তারপরে বলতেছে এরা না থাকলেও সিট তো খাবে ঠিকই। হ্যাঁ, সিট খাবে ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে তোমার একজন ভালো কম্পিটিটরের সাথে কম্পিটিশন দেওয়া আর অন্যদের সাথে কম্পিটিশন দেওয়া সেম না। হ্যাঁ, অলওয়েজ নিজেকে চিয়ার আপ রাখবা, এত মানে মন মানসিকতা এমন রাখবো না যে আমি মনে হয় কারোর সাথেই পারবো না, ব্যাপারটা তা না। আচ্ছা, পরে বলতেছে রোকসানা বলতেছে 24 আওয়ারে কয় আওয়ার পড়তে হবে একটা ভালো রেজাল্ট করা যাবে, কোন টাইমটা বেস্ট টাইম ফর স্টাডি? আচ্ছা, এটা হচ্ছে একদম টোটালি পার্সন ডিপেন্ডেন্ট, কয় ঘন্টা পড়তে হবে এটা হচ্ছে টোটালি পার্সন ডিপেন্ডেন্ট। কত ঘন্টা পড়তে হবে, কখন পড়তে হবে, এটা আসলে ফিক্সড না।
তুমি যাকেই জিজ্ঞেস করো, যতজন গাইডলাইন দেয়, কেউই বলতে পারবে না যে কত ঘন্টা পড়তে হবে। তুমি কাউকে কাউকে দেখবা সে বলবে যে আমি 21 ঘন্টা পড়ছি, কেউ বলবে আমি 20 ঘন্টা পড়ছি, আবার কোনো কোনো টপারকে দেখবা সে বলবে আমি 12 ঘন্টা পড়ছি জাস্ট। তাহলে ডিপেন্ড করতেছে কার উপরে? তোমার উপরে, যে তুমি কতক্ষণ তোমার কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারতেছো। যতক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছো, যতটুকু ইফিশিয়েন্টলি ইফেক্টিভলি পড়তে পারতেছো, ওইটাই তোমার জন্য কার্যকর হবে। তবে আমার মতে আমি বলবো যে তুমি রাতটা ঘুমাও, রাতে 11টা 12টার পরে জাগা দরকার নাই। এখন তুমি যদি ডিসাইড করো যে আমি সারাদিনে 4 ঘন্টা ঘুমাবো, আমি বলবো এই 4 ঘন্টা হওয়া উচিত রাত 12টার থেকে ফজরের 4টা মানে সকাল 4টা পর্যন্ত, এই 4 ঘন্টা ঘুমাও। এখন কেউ বলতে পারে না এই 4 ঘন্টা আমি পড়বো, কেন পড়বো? তার কারণ এই 4 ঘন্টা সব নীরব থাকে। হ্যাঁ, এটা তোমার স্ট্র্যাটেজি, তুমি কিভাবে করবা না করবা সম্পূর্ণ এটা ডিপেন্ড করে তোমার উপরে। কয় ঘন্টা পড়বো এইটা হিসাব করবা না, কেউ যে এটা একটা ভালো কাজ করতে পারো এইটা হিসাব করতে পারো। কেউ যদি চাও একটা কাজ করতে পারো, আজকে কয় তারিখ? ডিইউ ভাই 12 ঘন্টা কি কম নাকি? না, 12 ঘন্টা আসলেই কম না। হ্যাঁ, ইফেক্টিভলি 12 ঘন্টা পড়া ট্রাই করো, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি ইফেক্টিভলি 12 ঘন্টা না, ইফেক্টিভলি 8 ঘন্টা পড়া ট্রাই করবা। যেই 8 ঘন্টা পড়বো, এই 8 ঘন্টা আমি কারোর দিকে তাকাবো না, আমি কোনো হ্যাঁ নাই এতটুকু আনসার দিব না, আমি পানি খাবো না, এটা করবো না, এটা করবো না, কিচ্ছু করবো না, জাস্ট 8 ঘন্টা পড়বো। তোমার আমি চ্যালেঞ্জ দিতেছি, তুমি জাস্ট 8 ঘন্টা একদিনে পড়ে দেখো, ইফেক্টিভলি পড়তে হবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, অ্যাকসেপ্ট পড়া ছাড়া কিচ্ছু করতে পারবে না। তোমার অবস্থা খারাপ হয়ে যাবে দিনে 8 ঘন্টা ঠিকভাবে পড়তে। তুমি চাইলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারো। আমি 24 ঘন্টা 8 ঘন্টা বলছি, তাও অ্যাডমিশন টাইমে, অন্য টাইমে বলি না। তুমি ইফেক্টিভলি জাস্ট 8 ঘন্টা পড়ে এখন দেখাও, তুমি দেখবা যে তোমার কি পরিমাণ, মানে তুমি এখন দেখবা যে তাইলে এতদিন আমি 8 ঘন্টাও পড়ি নাই, এই 8 ঘন্টা যেই সেই 8 ঘন্টা নেই, ইফেক্টিভলি 8 ঘন্টা, মানে এই 8 ঘন্টায় দুনিয়া উল্টায় যাবে, আমার ঘরের টিনের চাল উড়ে যাবে, আমি কোনো দিকে তাকাইতে পারবো না। এখন এটা তুমি করতে পারো 2 ঘন্টা 2 ঘন্টা করে করতে পারো। 2 ঘন্টা পড়লাম, একটু রেস্ট নিলাম, আবার 2 ঘন্টা বললাম, এবং ওই 2 ঘন্টায় তুমি কোনো দিকে তাকাইতে পারবে না। এবং এই 8 ঘন্টার ভিতরে তোমার প্রাইভেট টিউশন কোচিং কিচ্ছু ইনক্লুড করতে পারবে না, শুধু তোমার সেলফ স্টাডি 8 ঘন্টা হইতে হবে। তাইলে দেখো তোমার চেঞ্জটা কত আসে। এই 17-20 ঘন্টার স্ট্র্যাটেজি থেকে বের হয়ে যাও সবাই। আচ্ছা, দিন খালি যায় আর যায়, হ্যাঁ দিন আর যায়। হ্যাঁ, যেটা বলতেছিলাম, কাজ কি করতে পারো, হিসাব করবা। মনে করো যে 15 তারিখ ডিইউ এক্সাম, 2025 সালের 15 তারিখ ডিইউ এক্সাম, আজকে হচ্ছে 17 তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ 2024 সালের। ঠিক আছে, আমি কি উল্টা লিখলাম? হিসাব তো এমনি করে না, হিসাব তো আমি তো উল্টা লিখছি। হায় হায়, এটা তো অনেক ছোটবেলায় করতাম না এগুলার হিসাব। 25 সাল জানুয়ারি মাস 15 তারিখ, এটা হচ্ছে ডিইউ এক্সাম। আজকে হচ্ছে 24 সাল নভেম্বর মাস 17 তারিখ। তাহলে এখান থেকে 1 মাস আনলে হচ্ছে 47 থেকে 15 গেলে কত, 45 থেকে 17 কত থাকে 28, এখানে হচ্ছে 0, 12 থেকে 11 গেলে থাকতেছে 1, আর এখান থেকে থাকতেছে 0। তোমার কাছে প্রায় 1 মাস 28 দিনের মতো সময় আছে। ঠিক আছে, তোমার সাবজেক্ট কয়টা ডিইউ? ডিইউতে আমরা ফিজিক্স দেই, কেমিস্ট্রি দেই, ম্যাথ দেই, তারপরে হচ্ছে ওইদিকে থাকতেছে বায়োলজি, 4টাই তো। তাহলে 1 মাস 28 দিন মানে তোমার কাছে মোটামুটি মনে করো যে 30 আর 28, 58 দিন সময় আছে। তুমি এখন ভাগ করবা যে 58 ডিভাইডেড বাই 4 29, তাহলে হচ্ছে 14.5, 14 দিন মানে 14.5 দিন করে টাইম আছে পার সাবজেক্টে। তাহলে এখন 14.5 দিন যদি পার সাবজেক্টে টাইম থাকে, মনে করো ফিজিক্সে তোমাদের টোটাল চ্যাপ্টার আছে সম্ভবত 14টা না কয়টা যেন, ধরলাম 14টা, এবং তোমার কাছে মনে করো যে 14 দিন টাইম আছে, তাহলে পার ডে তোমাকে একটা চ্যাপ্টার এমনভাবে শেষ করতে হবে। অবশ্যই এটাও পারবা না, কারণ তোমাকে কিছু হাতে টাইম রাখতে হবে, হাতে টাইম রেখে তারপরে তোমার এইভাবে হিসাব করতে হবে। তাহলে পার ডে কতটুকু পড়ালেখা করলে তোমার সিলেবাসটা এই তারিখের ভিতরে কমপ্লিট হবে, এবং হাতে 10 দিন রাখা করবা। এই হিসাবটা আমি হাতে 10 দিন রাখি নাই, মানে রিয়েল ক্যালকুলেশন করি নাই। তুমি ওইটা করতে পারো। 15ই ফেব্রুয়ারি না, আচ্ছা যাই হোক, 15 ফেব্রুয়ারি হলে 15 ফেব্রুয়ারি কোনো সমস্যা নাই। তখন পানি কি ভাই, পানি খাবো না? না ভাই, পানিও খাইতে পারবেন না। ওই যে বললাম না, হ্যাঁ না কিছুই বলতে পারবেন না, টাইম তো ঘুরেই চলে যায়। হ্যাঁ, এটা মনে হবে ভাই, পানিও খাবো না। না আচ্ছা, তারপরে ফায়াজ ভাই বলতেছে দিন খালি যায় আর যায়, হ্যাঁ যায়। তারপরে রোকসানা বলতেছে যে তখন পানি স্বল্পতায় ভুগবো। না, পানি স্বল্পতায় ভুগবা কেন? ওই যে 2 ঘন্টার একটা ব্রেক নিবা, 2 ঘন্টা পর পর খাবা। আচ্ছা ভাই, জাস্ট ডেডিকেটেড থাকার ব্যাপার বুঝাইছে। কি ভাই, এই যে পানি দিচ্ছে
দেখছো তোমাদের সাথে কথা বলার সময় কিন্তু আমরা কিন্তু আসলে পানি খাই। এই যে তুমি ক্লাস রেকর্ডিং গুলা দেখলে দেখবা যে দেখা যায় যে 2 ঘন্টার ক্লাস রেকর্ডিং চলতেছে পানি খাওয়া ছাড়া, চিল্লাইতেছে কিন্তু সমানে। আচ্ছা, বুয়েটের 3 দিন আগের মতো পড়তে হবে। বুয়েটের 3 দিন আগের মতো পড়া, হ্যাঁ বুয়েটের পড়া 3 দিন আগে না। যারা রিয়েল টপার ওরা দেখবা মনে করো যে বুয়েটের 1-2 দিন আগে ওরা চিল মুডে থাকে, ওরা সব কিছু ছেড়ে দেয়, তখন তুমি আবার ওই কাজ করতে যাও না। এটা কেন বললাম, কারণ ওরা মানে যখন দরকার ওরা এত প্রেশার নিছে যে তুমি অনেক কিছু করছো, চিল করছো, এটা করছো ওইটা করছো, র্যাক ডে পালন করছো, ও মনে করো ওর মাথায় এসব কিচ্ছু নেই। সো ও পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে ও যদি 1 সপ্তাহ ঘুমায় যায় পরীক্ষা দেয় ও ফার্স্টই হবে। কারণ এই যে জিনিসটা ডিপেন্ড করে কি, আমরা অনেক সময় ভাবি যে ভর্তি পরীক্ষায় আমি তো ব্রিলিয়েন্ট না, হবে না, এই না সেই না। তুমি একটা জিনিস দেখো, একটা কথা সবসময় মাথায় রাখবা, যারা একটু ধার্মিক আছে ওদের হিসাব করে বলতেছি, মনে করো যে তুমি আল্লাহর কাছে বা মনে করো যে তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি প্রেয়ার করছো যে আল্লাহ যেন তোমাকে চান্সটা পাওয়ায় দেয়। এখন সিট আছে 1300, তোমরা পরীক্ষা দিবা, মনে করো যে আমাদের সময় 18,000 দিছিলাম, আমি ওই হিসাবেই বলি আমাদের সময় আমরা 18,000 দিছিলাম। এখন এই 18,000-এর মধ্যে সবাই কিন্তু পড়ালেখা করছে, একদম যে কেউ করে নাই তা নাই, সবাই কিন্তু পড়ালেখা করছে। এখন এই 18,000-এর মধ্যে মনে করো যে একটা ছেলে, যে কোনো একটা ছেলে, সে এতটুক লেভেলের কষ্ট করছে বুয়েটের জন্য যে যেইটা মনে করো আমি যদি এখন কষ্টের লেভেলে হিসাব করি, কারণ মার্কসের হিসাবে না, যে কষ্ট, ডেডিকেশন, কি পরিমাণ পরিশ্রম, কষ্টের হিসাবে তার পজিশন মনে করো 128 আসে, তার থেকে আরো বেশি কষ্ট 127 জন করছে, ও 128 আসে। কিন্তু সে ধার্মিক না, সে তার সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করে নাই, বলে নাই, তাইলে এখন তার কি হবে? আর তুমি মনে করো কষ্ট করছো এবং তার সাথে মনে করো তুমি আল্লাহর কাছে অনেক বেশি চাইছো। একটা কথা মনে রাখবা, আল্লাহ কিন্তু একজন সুবিচারক, উনি কখনোই তুমি দোয়া করছো বিধায় তোমাকে এটা দিয়ে দিবে, ব্যাপারটা এমন হবে না। কেন হবে না? কারণ তোমাকে যদি ওইটা দিতে হয়, এই পজিশনটা ওই একজন ব্যক্তি আগেই নিয়ে রাখছে, এটার জন্য সে যোগ্য ছিল। সো আল্লাহ যোগ্য ব্যক্তিকে যোগ্য জিনিসটা দিবে। তো আল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও না চাও, হ্যাঁ তোমাকে অবশ্যই চাইতে হবে, কারণ ভাগ্যের অনেক ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আল্লাহ সবসময় সুবিচারক। দ্যাটস ওয়াই কষ্টের লেভেল দিয়ে আল্লাহ তোমাকে ডিসাইড করে দিবে যে তুমি ওইটা 1300-র ভিতরে যাইতে পারবা কি পারবা না। এর মানে এই 1300-র ভিতরে তোমাকে যদি যাইতে হয় বুয়েটের, তাইলে তোমার কষ্টটাও যদি বাংলাদেশে যদি হিসাব করো যে এখন 14 লক্ষ স্টুডেন্টের ভিতরে যে কষ্ট করছে, এখন কষ্টের লেভেল হিসাবে যদি সবাইরে মেরিটে সাজাই, আমার কষ্ট যাতে 1000-এর ভিতরে থাকে, যে আমি এত কষ্ট করছি, আমার কষ্ট বা এত পরিশ্রম করছি, এত ডেডিকেশন করছি, এত পড়ালেখা করছি, যে এইটার যদি মানদণ্ডে সাজাইতে যাই তাইলে আমি 1000-এর ভিতরে যাব। ওই কাজ যদি করতে পারো তাইলে মনে করো তুমি এখানে ইজিলি চান্স পাবা, কারণ তখন আল্লাহ তোমাকে ইজিলি এটা দিয়ে দিবে। আচ্ছা, বুয়েটের 3 দিন আগে, আচ্ছা যেটা, হ্যাঁ তো এই হচ্ছে সবার অবস্থা। তো এই জিনিসগুলো আসলে যেটা বলতে আসি এটা থেকে বারবার অন্য টপিকসে বলি, যদিও এগুলো দরকার আছে। তো সবাই যেটা বলতেছে আসলে কয় ঘন্টা পড়বো, কতক্ষণ পড়বো, কিভাবে পড়বো, এটা আসলে তোমাকে ডিসাইড করতে হবে। তুমি কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকো, তোমার মাথা কখন সবচেয়ে বেশি মানে ক্যাচ করতে পারে ভালো, তো তুমি হিসাব করবা যে আজকে কয় তারিখ, তোমার পরীক্ষা কবে, ওই পরীক্ষার ডেট অনুসারে পরীক্ষার মিনিমাম 10 থেকে 15 দিন আগে আমাকে সিলেবাস কভার করতে হইলে পার ডে কি পরিমাণ পড়তে হবে। এখন ওই পরিমাণ পড়তে কেউ যদি 8 ঘন্টায় শেষ করতে পারো 8 ঘন্টা পড়বা, বাকিটা তুমি যা ইচ্ছা করবা। কেউ যদি ওই সিলেবাস শেষ করতে 16 ঘন্টা পড়তে হয় 16 ঘন্টা পড়বে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, এখন যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ফয়সাল মাহমুদ, আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আর তাহলে কি লাইভ শেষ করা যায়? পানি খাইতে হবে তো আবার একটু। আচ্ছা, ফাজ ভাই অনেক কথা বললো, তো আমি আবার ফিরে আসলাম। ভাইয়া এখানেই থাকেন, আমরা লাইভটা এখনই শেষ করে দিব। তো মেইন জিনিস হচ্ছে ভাই সারসংক্ষেপ এইটা, পড়াশোনা করতে হবে অনেক, ভার্সিটিতে চান্স পাইতে গেলে আসলে উপরওয়ালার উপর তো ভরসা করতে হবে, তার কাছে দোয়া করতে হবে, অ্যান্ড নিজে অবশ্যই এফোর্টটা দিতে হবে, ঠিক আছে? তো এখন যে জিনিসটা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, অ্যাডমিশন দোজক, আচ্ছা না ভাই, অ্যাডমিশনের সময় আসলে দোজক বিষয়টা এরকম না, ঠিক আছে? অ্যাডমিশন সমান দোজক না, তুমি আসলে
মানে ওই যে বলে না কিছু পাইতে কিছু স্যাক্রিফাইস করতে হয় আসলে, বুঝছো? তো তুমি যেহেতু একটা ভালো জায়গায় যাবা, ভালো প্ল্যাটফর্মে উঠবা, ইউনিভার্সিটি কি মানে তোমার পরবর্তী লাইফের জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম, বুঝছো? তো যেহেতু তুমি একটা আগের একটা জায়গা থেকে একটা আরেকটু আপগ্রেড হবা, সো অবশ্যই তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি একটা ক্যান্ডি কিনে খাইতে চাও, অবশ্যই তোমাকে একটা টাকা দিতে হবে। একটা টাকা স্যাক্রিফাইস করে তুমি একটা ক্যান্ডি পাচ্ছ, মানে বিষয়টা আমি একটু ইজিলি মার্কেটিং মানে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমি তোমাদেরকে বললাম আর কি। হ্যাঁ, তো মানে এইটাই আর কি, বুঝছো? আচ্ছা, তারপর আবদুল্লাহ আসছে বলছে ভাইয়া জিএসটি কি আলাদা হয়ে যাবে? আচ্ছা, জিএসটি অলরেডি সার্চটা জগন্নাথ বের হয়ে গেছে, বাকিরা কি করবে এটা এখনও জানা যাচ্ছে না। বাকি অন্যান্য ইউনিগুলো যদি আলাদা হয় তারা অবশ্যই নোটিশ টাঙাই দিবে, নোটিশ অনলাইনে জানাই দিবে, বুঝছো? তো এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আপডেট যে আমার সাস্ট বের হয়ে গেছে, সাস্ট আলাদা এক্সাম নিবে, জগন্নাথ বের হয়ে গেছে, জগন্নাথ আলাদা এক্সাম নিবে। আর যদি ইঞ্জিনিয়ারিং গুচ্ছের কথা বলি, আমি ইঞ্জিনিয়ারিং গুচ্ছ থেকে কুয়েট বের হয়ে গেছে, সো কুয়েটের মতো এক্সাম নিবে, ঠিক আছে? সেটা রিটেন বা এমসিকিউ যেটা নেয় নিক। তো এই হলো মোটামুটি আপডেট। এখন আর কারো কোনো কোশ্চিন থাকলে খুব দ্রুত ভাই আমরা লাইভটা শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। কোনো কোশ্চিন থাকলে করতে পারো, হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে আমাদের যদি আর কোনো কোশ্চিন থাকে করতে পারো। আমরা এখনই লাইভ শেষ করে দিব, আমরা কিছু আপডেট দিয়ে শেষ করে দিব। ওকে, আমরা কিছু আপডেট দিয়ে শেষ করে দিব। আপডেটটা কি? আপডেটটা হচ্ছে এইচএসসি একটা হচ্ছে 24 ব্যাচের আপডেট, আর একটা এইচএসসি 25-এর আপডেট, আর একটা এইচএসসি 26-এর আপডেট। ওকে, তিনটার আপডেট দিব। তো তিনটার আপডেট কি কি? তিনটা আপডেট হচ্ছে 24-এর আমাদের হচ্ছে অ্যাডমিশন, ঠিক আছে? জিএসটি প্লাস ভার্সিটি অ্যাডমিশন কোর্সের ক্লাস এখন চলমান, আমরা প্রায় শেষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এখনও এখানে ভর্তি চলমান আছে। 24-এ যারা আসো অ্যাডমিশনের জন্য, অনেকের হয়তো এখনও গোছানো প্রিপারেশন হয়নি। তো আমাদের অনেকগুলো ক্লাস একদম শেষ, অনেক ক্লাস শেষ হয়ে গেছে। সো তুমি এখনও চাইলে আমাদের সাথে জয়েন হইতে পারো। ওকে, আচ্ছা, তারপর 25-এর আপডেট দিই ভাই। 25-এর জন্য তোমাদের হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কোর্স আসতেছে, ঠিক আছে? বাজারের সবচেয়ে ডিমান্ডিং কোর্স, এটা হচ্ছে এইচএসসি এমসিকিউ বস। আচ্ছা, বস এখানে দেখা যাচ্ছে কি না? ঠিক আছে, তো একটু কালার দিয়ে লিখে দিই, এমসিকিউ বস 2.0। ওকে, এটা হচ্ছে 2.0। তো আমাদের হচ্ছে এই কোর্সটা আসতেছে, এটা হচ্ছে ভাইয়া খুব দ্রুতই আমরা সামনে শুরু করতে যাচ্ছি। তোমাদের মানে আমরা যতটুকু জানলাম তোমাদের অনেকের হচ্ছে প্রি টেস্ট আর কি এক্সাম চলতেছে কলেজে। সো তারপর তোমার টেস্ট আসবে, আমরা আশা করি টেস্টের আগে ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো। তো এটা নিয়ে হচ্ছে 25 ব্যাচের আপডেট। তো তোমাদের খুব বেশি চিন্তা করা লাগবে না, আমরা আমাদের আপডেটগুলো পেজের মাধ্যমে জানাই দেবো। অনেকে খুব ইন্টারেস্ট দেখাইছে আর কি, অনেকেই অলরেডি ইনবক্স করছে, মানে প্রচুর ডিটেলস জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কবে থেকে শুরু হবে, ইনরোল কীভাবে করব, হ্যাঁ, ক্লাস কেমন হবে। সো ক্লাস নিয়ে টেনশন করার দরকার নেই, আমাদের ক্লাসগুলো এবার আরও অনেক হাই কোয়ালিটি ক্লাস হবে ইনশাল্লাহ, অনেক আপডেটেড ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, ও তো ফায়াজ ভাই 26-এর জন্য এখানে একটা মার্ক করে দিছে, ঠিক আছে, আমি একটু মোটা করে দিলাম। 26-এর জন্য কি আছে? তো 26-এর জন্য ভাই আমাদের যে কোর্সগুলো আছে আমি তোমাদেরকে যদি একটু যদি বলে দিই, সেটা হচ্ছে আমাদের সিডাব্লিউ আইসিটি বস আছে। আইসিটি বস তোমার জানো যে অনেকে কিন্তু অলরেডি এনরোল করে ফেলছে, বুঝছো? ফায়াজ ভাই আপনি যদি একটু এদিকে আসেন, আমি একটু যেহেতু লিখতেছি, তো অনেকে কিন্তু আইসিটি বসে এনরোল করে ফেলছে এবং আইসিটি বসের ক্লাস একদম ফুল চলতেছে, ঠিক আছে, একদম ফুল চলতেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আইসিটি বসের প্রায় সবগুলো ক্লাস শেষ, বুঝছো? তার মানে তুমি যদি এখনই এনরোল করে ফেলো, তার মানে তুমি এখনই প্রায় 90% ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তারপরে যেটা বলি 26-এর জন্য আরেকটা আপডেট, যে সিডাব্লিউ কেমিস্ট্রি বস। ওকে, তোমার সিয়াম ভাইয়া সিডাব্লিউ কেমিস্ট্রি বস, ওকে, সিডাব্লিউ কেমিস্ট্রি বস তোমার সিয়াম ভাইয়ের কোর্স, এখানেও ভর্তি চলমান, ভাইয়ারও অনেক ক্লাস শেষ। সো এখানে তোমরা এনরোল করা মাত্রই ভাইয়ার ম্যাক্সিমাম ক্লাস তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো ভাইয়া এতটুকু কি শেষ নাকি? আরও কিছু আছে ভাইয়া, আরও কিছু আছে, এখানে লেখা জায়গা হচ্ছে না, যেহেতু আজকে ব্যানার ট্যানার দিয়ে অনেক কিছু ভরে ফেলছে এই জায়গা। এখানে দিচ্ছি 3 নম্বরটা। 3 নম্বরটা কি হইতে পারে? 3 নম্বরটা কি হইতে পারে? 3 নম্বরটা হচ্ছে সিডাব্লিউ ফিজিক্স বস। ওকে, সিডাব্লিউ ফিজিক্স বস কোর্স, সিডাব্লিউ ফিজিক্স বস কোর্সে ভর্তি চলমান। এটা হচ্ছে এখন প্রি বুকিং করতেছে, আমরা সামনে অ্যানাউন্সমেন্ট দিব ফিজিক্স বস। আর লাস্ট যেটা থাকতেছে ভাইয়া, সবাই বললেন ভাইয়া আইসিটি দিলেন, ফিজিক্স দিলেন, কেমিস্ট্রি দিলেন,
ম্যাথ কি নাই, আমি তো আমি আমার মানে আমাকে বেশিরভাগ টাইম ভাই মানে সম্ভবত এরকম হয় যে সিয়াম ভাই, তারপরে মাশরাফি ভাই, তারপরে মানে আমি সবচেয়ে বেশি লাইভে আসা যাওয়া করি এখানে। সো তারপরে পোলাপান যদি বলে যে ভাই আপনার কোনো কোর্স কি আমরা পাবো না, তো ভাই কেন পাবো না, তোমাদের জন্য সিডাব্লিউ ম্যাথ বস, ওকে, সিডাব্লিউ ম্যাথ বস কোর্স আসতেছে। তো তোমরা চাইলে এখন প্রি বুকিং করে রাখতে পারো, আমরা এখনও অ্যানাউন্সমেন্ট দিই না। দেখো লাস্টের এই দুটা কোর্স আমি যদি বলি, লাস্টের এই দুইটা কোর্স আমরা এখনও অ্যানাউন্সমেন্টই দিইনি। তোমাদের অন্যান্য সিএম কেমিস্ট্রি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি সম্ভবত, তো আইসিটি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড আইসিটি ফুল কোর্স চলতেছে। তো এই হলো মোটামুটি আমাদের আপডেট। আচ্ছা, আর কোনো কমেন্ট? 70 থেকে 60 উইকলিতে মার্চ শেষে উদ্বাসে ভাই ইঞ্জিনিয়ারিং ট্রান্সফার সম্ভাবনা কত? আচ্ছা, নিবিননাথ একটা কোশ্চেন করছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছে, আর খুব মজার একটা কোশ্চেন করছে নিবিননাথ, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে দেখো, উদ্ভাসে ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমরা যেটা হয় আর কি সেটা একটু বলি। উদ্ভাস তো ডেইলি এক্সাম নেয়, আবার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য উইকলি এক্সামও নেয়, ডেইলি উইকলি দুইটাই হয়। তো ম্যাক্সিমাম যে জিনিসটা হয় ভাইয়া, ম্যাক্সিমাম টাইম দেখবা যে কেউ ধরো 200 মার্কে ধরো যদি উইকলি নিছে 199 পায়ে বসে আছে, আবার দেখবা কেউ 200-তে 200 পায়ে বসে আছে। এবার এই জিনিসটা একটু লাগবে, কারণ তোমার ফোনে যখন এসএমএসটা আসবে বা তোমার গার্ডিয়ানের কাছে যখন এসএমএসটা যাবে, সে যখন আর কি রেজাল্টটা দেখবে যে হাইস্ট 200-তে 200, বাট আমার ছেলে বা আমার মেয়ে পাইছে কত, এত নাম্বার পাইছে। হ্যাঁ, এটা হয়, ঠিক আছে? এটা মানে তোমাদের ক্ষেত্রে বিষয়টা এরকম না, এটা তোমাদের এখানে যতগুলো ভাইয়া আছে স্টুডিওতে যারা এখানে পড়ে সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, সবারই এসএমএস গেছে, সবারই বাসা থেকে বলছে যে কী ব্যাপার আরেকটু, মানে আমার ক্ষেত্রে যদি বলি, আমাকে এরকম বাসা থেকে আব্বু বলতো যে আরেকটু ভালো করা যায় না, মানে একটু চেষ্টা করতে বলতো আর কি, ঠিক আছে? তো বিষয়টা এটা হচ্ছে, উদ্ভাসে যে উইকলি হয় বা ডেইলি এক্সাম হয়, এটা নিয়ে আসলে ডিমোটিভেট হওয়ার কিছু নাই, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই, এটা নিয়ে কোনো রকম হতাশ হওয়ার কিছু নাই, এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নাই। বুঝা গেছে? উদ্ভাস যে ডেইলি নিক, উইকলি নিক, যেটাই নিক, তুমি তোমার দিকে ফোকাস থাকো, তুমি তোমার পড়াশোনাটা ভালো মতো করো। ইঞ্জিনিয়ারিং যে কোশ্চিন ব্যাংকটা দিছে, কোশ্চিন ব্যাংক একদম ধুমায় মুখস্থ করে ফেলো, মানে এরকম ভাজা মানে মুখস্থ না ভাই, সরি মুখস্থ না, বুঝে ভাজা করে ফেলো, মানে একদম তুমি প্রত্যেকটা ম্যাথ পারবা, ঠিক আছে? উদ্ভাসের কোশ্চিন ব্যাংকের প্রত্যেকটা ম্যাথ তুমি পারবা। এই লেভেলে একটা প্রিপারেশন নাও, দেখবা তোমার একটা সলিড একদম তুখোর একটা প্রিপারেশন হবে, তুমি অনেক ভালো করবা। এইটা কোথায় করবা? যখন তুমি ওইখানে দিবা, দেখবা যে এরকম যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে, ধরো আমাদের ব্যাচ বলি বা তোমাদের আগে যে ব্যাচের ভাইয়েরা আসছে সবার ক্ষেত্রে যদি বলি, দেখবা এদের ম্যাক্সিমামের, আমার যতটুকু জানা, ম্যাক্সিমামেরই উইকলি বলো, ডেইলি বলো, মান্থলি বলো, রেজাল্ট খুব একটা ভালো ছিল না, ঠিক আছে? কিন্তু তারপরেও কিন্তু দেয়ার মানে তারা কিন্তু এখনো কি বলে, আচ্ছা তোমার ফায়াজ যেটা করতে পারো, 1 লিটার তেল কিনবা, কড়াইয়ের মধ্যে ঢালবা, এবারে বইটা ভাইজা ফেলবা। আচ্ছা আচ্ছা, তো আসলে বিষয়টা ওরকমও না, তোমার ফায়াজ ভাই আসলে যাক বলছে, সমস্যা নেই। তো মেন জিনিসটা হচ্ছে ওইটাই, ডিমোটিভেট হওয়া যাবে না, তুমি পড়াশোনা করো। হ্যাঁ, তুমি যদি ফোকাস থাকো, ইনশাআল্লাহ দেখবা যে তুমি খুব ভালো করতে পারবা, মানে এইসব উইকলি টুইকলি নিয়ে কোনো প্যারা খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মেহেরি মেহু, আচ্ছা মেহেরি মেহু, হ্যাঁ এমসিকিউ ইনশাআল্লাহ ভাই খুব দ্রুত আসবে, ঠিক আছে? খুব দ্রুত আসবে। আচ্ছা, ফায়াজ ভাই বলছে এবার চলে গেলাম, আসসালাম। আচ্ছা ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তো আমরাও চলে যাচ্ছি এখন, আমাদের লাইভ আর নেই এখন, আমরা মানে মোটামুটি সব কিছু বলা শেষ হয়ে গেছে। তো এখন আমরা আশা করতেছি যে সামনে আরও মানে যে কোনো বিষয় নিয়ে আমাদের কাছে যেটা মনে হয় যে ভাই এই তোমাদের এখন এইটা জানানো উচিত, যে কোনো আপডেট, সেটা রেজাল্টের হইতে পারে, এক্সাম স্ট্র্যাটেজি হইতে পারে, যে কোনো প্রকার গাইডলাইন, ঠিক আছে? আমরা আসবো, আমরা সবসময় ভাইয়ারা লাইভে আসি, চেষ্টা করি, আমরা সবসময় তোমাদের কমেন্ট না চেষ্টা করি যে তোমাদের কি প্রবলেম, আমরা সবসময় এটা চাই তোমাদের প্রবলেমটা আমাদের জানাও, কারণ আমরা যারা আছি এখানে প্রত্যেকেই আসলে তোমাদের যেরকম প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা একসময় ফেস করছি, বা এর থেকেও জটিল প্রবলেম আমরা ফেস করছি, এরকম হইতে পারে। এই জন্য তোমাদেরকে বলা হয় যে তোমাদের যে কোনো প্রবলেম ভাইদেরকে জানাইতে পারো, আমরা একদম লাইভে অ্যান্সার দিব। যদি লাইভে দেখো যে এমন হয়েছে তোমার কমেন্টটা মিস চলে গেছে, পড়তে পারি নাই, বা তোমার কমেন্ট করতে অসুবিধা হয়েছে, বা যে কোনো সমস্যা তুমি পাবলিকলি বলতে পারছো না, সেক্ষেত্রে ভাইয়াদের ইনবক্সে আসতে পারো, তাও কোনো সমস্যা নেই। বাট তোমাদের প্রবলেম হলে অবশ্যই ভাইয়াদেরকে জানাইতে হবে, ওকে? অ্যাটলিস্ট তোমরা একটু ভাইয়াদেরকে জানাবো, ভাইয়ারা তোমাদের যে কোনো প্রকার সাপোর্ট দিবে ইনশাল্লাহ। তো এতটুকুই ভাইয়ারা, আজকে আর আমরা আগাচ্ছি না, অনেকক্ষণ হয়ে, আমি ভাবছিলাম লাইভ আসলে খুব শর্টে শেষ করব, কিন্তু আসলে লাইভ শুরু করলে না কেন জানি শর্টে হয় না, মোটামুটি যা কোশ্চিন আসে সবগুলো অ্যান্সার দিতে দিতে দেখা যায় যে আসলে আমাদের লাইভ অনেকটাই লং হয়ে যায়, ওকে? তো তোমাদের ফায়াজ ভাই কিছু বলবেন আর?
না আর তো কি বলবো, আর হচ্ছে যে সবাই এখন কি করবা, এখন হচ্ছে যে সবাই যা হচ্ছে এসব ডিপ্রেশনে সবাই থাকে, সবারই সেম সিচুয়েশন, ভাববা সবাই আমরা এক জায়গাতে আছি। তুমিও ডিপ্রেস, তোমার ফ্রেন্ডও মানে যে তোমার ফ্রেন্ড থাকবে সেও ডিপ্রেস, যে তোমার কম্পিটিটর থাকবে সেও ডিপ্রেসড। তো সবাই যেহেতু সেম সিচুয়েশন ফেস করতেছো, এসব ভুলে যাও, ভাববা যে আমরা সবাই একই স্টেজে আছি, আমাদের সবাইকে জিরো থেকে আমাদের কম্পিটিশনটা স্টার্ট করতে হবে। তো ওইভাবে শুধু জাস্ট লেখাপড়াটা চালায় যাও, ডিপ্রেসড হবে। এটা হচ্ছে মানে ভার্সিটি অ্যাডমিশন টাইমে সবার কমন এক কাহিনী, 7 দিন পড়বে একদিন ডিপ্রেস, 7 দিন পড়বে একদিন ডিপ্রেস থাকবে। তো এইটা আসলে ভাবলে চলবে না। হ্যাঁ, একদিন ডিপ্রেস থাকতে পারো ইচ্ছা মতো, যে 7 দিন পড়বো একদিন থাকবো, এই রুটিন ফলো করো, সমস্যা নাই, আলটিমেটলি পড়া হইলেই হয়েছে। আর ওই যে যেই ব্যাপারটা বললাম যে হিসাব করতে হবে আগে, তোমাকে হিসাব করে পার ডে কতটুকু সিলেবাস শেষ করবো, এটা করে পার ডে কতটুকু সিলেবাস শেষ করতে হবে ওইটা তোমার ঠিক থাকলে বাকিটা ঠিক। কারণ ওই সিলেবাস শেষ করতে তোমার যতক্ষণ লাগে অতক্ষণে তুমি প্রতিদিন পড়ালেখা করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ, সুস্থতা কিন্তু এখানে সবচেয়ে অনেক বড় একটা ফ্যাক্ট। যে এটা কিন্তু আরও একটা মানে ইম্পর্টেন্ট কথা কি, যে তুমি সুস্থ থাকতে পারতেছো কিন্তু এত প্রেশার নেওয়ার পরে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সাম। এমন পড়লাম পরীক্ষার আগে মানে একদম অসুস্থ হয়ে গেলাম। যেমন আমার এক জুনিয়র ভাইয়ের কথা জানি, আমি কনফার্ম ছিলাম সে মেডিকেল না, সে মানে ডিএমসিতে টিকবে, কিন্তু সে মেডিকেলেই চান্স পায়নি। পরের বার যাই হোক আলহামদুলিল্লাহ সে চট্টগ্রাম মেডিকেলে সেকেন্ড টাইম এক্সাম দিয়ে সে চট্টগ্রাম মেডিকেলে টিকছে। তখন আমি বুঝতে পারছি যে না, তার মানে আমার তার উপর যে কনফিডেন্সটা ছিল, এর মানে এটা ঠিক ছিল, সে পারতো, কিন্তু সে বেশি প্রেশার নিতে চেয়ে অসুস্থ হয়ে গেছে, যার কারণে ফার্স্ট টাইম সে চান্স পায়নি। তো সেকেন্ড টাইম সে যেই মার্কসটা তুলছে 5 নাম্বার বাদ দেওয়ার পরেও, তাহলে ফার্স্ট টাইম যদি সে ওই মার্কসটা তুলতো, সে ডেফিনেটলি ঢাকার কোনো একটা মেডিকেল কলেজে হয়তো, মানে আমি যেটা তার থেকে আশা করছিলাম যে সে ডিএমসিতে টিকবে, কারণ সে ওই লেভেলের স্টুডেন্ট ছিল। তো তার ফলটা কি হয়েছে, সে এক্সাম টাইমে নিজের শরীরের প্রতি খেয়াল রাখে নাই। সো নিজের শরীরের প্রতি খেয়াল রাখাটা এটাও কিন্তু একটা এক্সাম স্ট্র্যাটেজি। এটাও তোমার পরীক্ষা, যে তুমি সব প্রেশার নেওয়ার পরে তোমার শরীর ঠিক আছে কিনা, তোমার স্বাস্থ্য ঠিক আছে কিনা, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে সবার আগে। তো এটা সবাই মেনটেন করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা, সাইফ ভাইয়ের জন্য দোয়া করবা। তো আর কিছু বলবেন নাকি? আচ্ছা ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।